হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাসে। সো এই প্লেলিস্টে আমাদের পঞ্চম অধ্যায় মানে প্রোগ্রামিং ভাষা অধ্যায়টা একদম সব কিছু এমসিকিউ থেকে শুরু করে জ্ঞানমূলক থেকে শুরু করে অনুধাবন থেকে শুরু করে সৃজনশীল প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে আমরা শেষ করব। ওকে, সো তৃতীয় অধ্যায়ের প্লেলিস্টের পর তোমরা আশা করি সবাই আমাদের এই চ্যানেলে তৃতীয় অধ্যায়ের প্লেলিস্টটা দেখছো। সো এটার পরে সবাই রিকোয়েস্ট করতেছিল যে ভাই পঞ্চম অধ্যায়ের উপর একটা প্লেলিস্ট দেন। সো তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে এই প্লেলিস্টটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই এই প্লেলিস্টটা কাদের জন্য? হ্যাঁ, এই প্লেলিস্টটা হচ্ছে যারা একাডেমিকে আছো মানে কলেজে আছো এবং খুব ভালোভাবে পঞ্চম অধ্যায়টা শেষ করতে চাও, একদম বুঝে বুঝে ফিল করে প্রত্যেকটা লাইন, একটা প্রোগ্রামের প্রত্যেকটা লাইন কি বলতেছে, কি বলতে চাচ্ছে তোমাকে, একটা ইকুয়াল চিহ্ন কি বলতে চাচ্ছে, একটা গ্রেটার দেন চিহ্ন কি বলতে চাচ্ছে, একটা সেমিকোলন কি বলতে চাচ্ছে, প্রত্যেকটা জিনিস আমরা বুঝে বুঝে শেষ করবো হচ্ছে এই প্লেলিস্টটাতে। ওকে, এখন যাদের হচ্ছে ধরো এই প্লেলিস্টটা তোমরা দেখতেছো, আগামীকালকে পরীক্ষা, তোমাদের জন্য এই প্লেলিস্টটা না। সো যারা হচ্ছে খুব কম সময় অধ্যায়টা শেষ করতে চাচ্ছ তাদের জন্য হচ্ছে আমার চ্যানেলেই পেয়ে যাবে একটা ওয়ান শট, সেই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। সো এই ওয়ান শটটা দেখলে তোমাদের সৃজনশীল উত্তর করার মতো যতটুকু কনসেপ্ট দরকার প্রত্যেকটা জিনিস তোমরা এই ক্লাসেই পেয়ে যাবা। তাইলে এই প্লেলিস্টটা আসলে কেন? প্লেলিস্টটা হচ্ছে আরও ডিটেলসে পড়ার জন্য। ওয়ান শটে হয়তো প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করার সময় হয় নাই, বাট ডিটেল প্লেলিস্টটা হচ্ছে আরও ডিটেলসে পড়াশোনা করার জন্য, অধ্যায়টা যেন আমাদের একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে যায় সেটার জন্য। সো এই প্লেলিস্টটা করলে তোমার আর এই পঞ্চম অধ্যায়ে কিচ্ছু লাগবে না, তোমার থেকে ভালো এই পঞ্চম অধ্যায় আর কেউ পারবে না যদি তুমি মনোযোগ দেওয়া করো। আশা করি যারা তৃতীয় অধ্যায় আমার সাথে পড়ছো তোমরা এই বিশ্বাসটা আছে আমাদের উপর এবং তোমরা জানো যে আসলে একটা অধ্যায় কত ভালো করে আমরা শেষ করি, ঠিক আছে। সো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই প্লেলিস্টটা খুব সুন্দর করে করবা অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা, কারণ তোমরা যখন তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবা তখনই তারা এই ভিডিওটা দেখবে অ্যান্ড আলটিমেটলি আমি যেটা চাচ্ছি যেন সবার কাছে ভিডিওটা পৌঁছায় সেটা কিন্তু হেল্প হবে। ওকে, সো যেহেতু এটা প্লেলিস্টের প্রথম ভিডিও, এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটা দেখছো কাইন্ডলি একটা করে কমেন্ট করে দিও। কমেন্টটা কি করবে আমি ক্লাসের মধ্যে তোমাদের বলবো যে পড়াটা বুঝছো কিনা বা এই টপিকটা পারো কিনা, এই জিনিসগুলো একটু কমেন্ট করে যেও। অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছো আমাদের বাকি প্লেলিস্টগুলো একটু অ্যাক্সেস করিও এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ওকে, তাহলে চলো প্লেলিস্টটা শুরু করি। আমি আবার বলছি, এটা কিন্তু এক রাতে শেষ করার মতো প্লেলিস্ট না, কারণ এখানে প্রত্যেকটা জিনিস একদম খুঁটিনাটি সহ আমরা ইন ডিটেলস পড়াশোনা করব, ঠিক আছে, যেগুলো অনশটে হয়তো বলা সম্ভব না। আর যারা এক রাতে অধ্যায়টা শেষ করতে চাও, আগামীকালকে পরীক্ষা, তোমরা অনশটটা দেখে নিও, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস একদম বুঝে বুঝে পড়বো, ফিল করে পড়বো। ওকে, একদম মনোযোগ দিয়ে পড়বো, একদম মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিস আমাদের একদম মনের মধ্যে গাইতে যাবে। অ্যান্ড আমি অনলাইনে পড়ানো শুরুই করছিলাম হচ্ছে অধ্যায় 5 দিয়ে, এই প্রোগ্রামিং ভাষা অধ্যায়টা দিয়ে 2020 সাল থেকে এখন 2025 সাল। সো 5 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, অনলাইনে এই যে এই প্লেলিস্টটা যেটা তৈরি হচ্ছে এখন, মানে এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এই প্লেলিস্টটার মতো কন্টেন্ট অনলাইনে বর্তমানে অ্যাভেলেবেল না। ওকে, বর্তমানে ইউটিউবে এই প্লেলিস্টটার মতো এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের কোনো প্লেলিস্ট নাই। এটা আমি আমার কন্টেন্টের উপর এতটুকু ভরসা করতে পারি গত 5 বছর অভিজ্ঞতা থেকে, ঠিক আছে, কারণ 5 বছর যাবত এই অধ্যায়টা পড়াচ্ছি বা এই পুরো আইসিটিটা পড়াচ্ছি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। জাস্ট আমার উপর বিশ্বাস রেখে পুরো প্লেলিস্টটা কমপ্লিট করো। আমাদের টোটাল ক্লাস আসবে আজকে লেকচার 1, আমাদের টোটাল ক্লাস আসবে হচ্ছে 12টা। ওকে, টোটাল 12টা ক্লাস আসবে। এখন এই জায়গাতে নর্মালি অ্যাজ ইউজুয়াল যেই রকম ফ্লোতে টিচাররা আগায় আমরা সেরকমভাবে আগাবো না। ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমি এই কয়েকদিন পড়িয়ে যা বুঝতে পারছি সেটা হচ্ছে এই অধ্যায়টা পড়ার সময় যে জিনিসটা হয়, তোমার শুরু করে ইতিহাস পড়ে প্রোগ্রামিংয়ের, ফ্লোচার্ট পরে অ্যালগোরিদম পড়ে, তারপর প্রোগ্রামে যে আটকায় যায়, সি প্রোগ্রামিং ভাষাটা আর শিখতে পারে না, ফ্লোচার্ট অ্যালগোরিদম পর্যন্তই তাদের অধ্যায় শেষ, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের হয় যারা এই অধ্যায়টা পড়ে না। সো আমরা এই 12টা ক্লাসে প্রথম ক্লাস মানে আজকের ক্লাসে শিখবো প্রোগ্রামিংয়ের ইতিহাস, অনুবাদ ও প্রোগ্রাম, এই জিনিসগুলো নিয়ে। ক্লাস 2 থেকে একদম ক্লাস 8 পর্যন্ত, 8 বা 9 পর্যন্ত, ওই পর্যন্ত হবে হচ্ছে আমাদের ডিরেক্ট সি ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা যেটা আছে, সি ভাষা যেটা আমরা শিখবো, সেটা দিয়ে কীভাবে প্রবলেম সলভ করতে হয়, বোর্ডের প্রবলেম যেগুলো আসে এর থেকেও আরও বড় বড় প্রবলেম যেগুলো আরও কঠিন সেগুলো কীভাবে সলভ করতে হয়, মানে একদম সি ভাষার A to Z প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালোভাবে শিখে ফেলবো এই প্রথম ক্লাসের পরের ক্লাসগুলোতে। তার মানে আমরা শুরুতে প্রোগ্রামিংয়ের ইতিহাস দিয়ে শুরু করতেছি, তারপর ডিরেক্ট সি ভাষাতে চলে যাব।
অ্যান্ড এই সি ভাষাতে সবকিছু পড়ে ফেলার পরে আমরা আর একটা ক্লাসে পড়বো হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। যখন তুমি সি ভাষাটা পড়ে ফেলছো, তোমার কাছে অ্যালগোরিদম ফ্লো চার্ট একদম দুধ ভাত মনে হবে, একদম ডাল ভাত, তুড়ি দিয়ে সলভ করবো অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। ওকে, সো আমরা উল্টাভাবে পড়া শুরু করছি না, আমরা আগে অ্যালগোরিদম ফ্লো চার্ট পড়বো না, আমরা আগে সি ভাষাটা পড়বো, সি ভাষায় অনেক প্রবলেম সলভ করবো, তারপর সবার শেষে আমরা অ্যালগোরিদম ফ্লো চার্ট পড়বো। ওকে, এরপর লাস্টের ক্লাসগুলো থাকবে ডেডিকেটেড সিকিউ এবং এমসিকিউ, যেখানে বোর্ড প্রশ্ন যেগুলো আসে সিকিউ এবং এমসিকিউ, যেগুলো আমি সলভ করে দিব। এই হচ্ছে টোটাল ক্লাস প্ল্যান। সো আমরা 12টা ক্লাসের মাধ্যমে অধ্যায়টা শেষ করবো, আজকে হচ্ছে সেটার প্রথম ক্লাস। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে প্রোগ্রাম জিনিসটা আসলে কি, প্রোগ্রাম জিনিসটার উৎপত্তিটা আসলে কি। দেখো, আগেকার দিনে বা মানুষ যখন কম্পিউটার আবিষ্কার করে নাই, তখন ব্যাপারটা কি হতো, মানুষ সকল কাজ নিজে নিজে করতে হইতো। মনে করো তোমাকে একটা এক্সাম্পল দেই, তোমার কাছে 100টা নাম্বার আছে, বড় থেকে ছোট সাজাও, আমরা ছোটবেলায় এরকম করতাম তাই না, বড় থেকে ছোট সাজাও। আগেকার দিনে মানুষ এটা ম্যানুয়ালি করতো, বাট বর্তমান দিনে কিন্তু আর মানুষ ম্যানুয়ালি করে না। সো সহজ হয়েছে না আমাদের জন্য ব্যাপারটা। তার মানে আমরা আমাদের কোনো একটা কাজ চাইলে কম্পিউটারকে দিয়ে করায় আনতে পারি, ঠিক আছে, বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটারে যে হতে হবে এমন না, একটা কন্ট্রোলার হইতে পারে, একটা মাইক্রো কন্ট্রোলার হইতে পারে, বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, আমরা যেটা মডার্ন আর কি। সো একটা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আমরা আমাদের কোনো একটা কাজ করায় আনতে পারি, যেমন ক্যালকুলেটর, তাই না। তার মানে আমরা চাইলে আমাদের কোনো একটা কাজ কম্পিউটারকে দিয়ে করায় আনতে পারি। এই যে কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করায় আনছি, এই আনার জন্য যে আমাদের নির্দেশগুলো দিতে হয়, এই নির্দেশগুলোকেই বলা হয় প্রোগ্রাম। তার মানে প্রোগ্রাম বলতে কি বোঝায়, সোজা কথা, চোখ অফ করে ডেফিনেশনটা মাথায় আনো, দেখবা যে কানের মধ্যে বাজবে পরীক্ষা হলে যখন তুমি খাতায় লিখবা, যে আমরা যখন কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে আনতে চাই, তখন আমরা ধাপে ধাপে যে নির্দেশগুলা দেই, ওই নির্দেশগুলোর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তার মানে তুমি দুইটার সঙ্গে যোগ করতে চাও, মনে করো প্রোগ্রাম মানে দুইটার সঙ্গে যোগ করাইতে চাও কম্পিউটারকে দিয়ে। সো নর্মালি তো তুমি যোগ করতে পারো, এখন কম্পিউটারকে দিয়ে দুইটার সঙ্গে যোগ করলে তুমি কি বলবা, তুমি বলবা যে এই যে দুইটা সংখ্যা, আমরা যেই দুইটা সংখ্যা যোগ করব, ওই দুইটা সংখ্যা ইনপুট নেন আগে। তারপর তুমি কি বলবা তাকে, যে আচ্ছা ইনপুট আপনি নিয়ে ফেলছেন, তাইলে এবার যোগ করেন, যোগ করেন, ঠিক আছে। জাস্ট আমি বাংলা ভাষায় নির্দেশগুলো দিচ্ছি। তারপর তুমি কি বলবা, আচ্ছা যোগও করে ফেলছেন, তাহলে যোগফলটা আমাকে আউটপুটে দেখান। তার মানে যোগফলটা আমাকে আউটপুটে দেখান। তার মানে একটা সিম্পল ভাবে তুমি যেই নির্দেশগুলো দিচ্ছ কম্পিউটারকে ধাপে ধাপে, এই নির্দেশগুলোর সমষ্টিকেই বলা হয় প্রোগ্রাম। তার মানে প্রোগ্রাম বলতে কি বোঝায়, আমরা যখন কম্পিউটারে দিয়ে কোনো একটা কাজ করিয়ে আনতে চাই, তখন ধাপে ধাপে যে নির্দেশগুলো দেই, এই নির্দেশগুলোর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। ডান, ক্লিয়ার। তার মানে তুমি যদি পরীক্ষা হলে প্রোগ্রাম কি লিখতে চাও, তোমার আশা করি এই ডেফিনেশনটা ক্লিয়ার। চোখ অফ করলে কানের মধ্যে তুমি প্রোগ্রাম কি শুনতে পাবা পরীক্ষা হলে, যে যখন আমরা কম্পিউটারে দিয়ে কোনো একটা কাজ করাতে চাই, তখন ধাপে ধাপে যে নির্দেশগুলো দিই, ওই নির্দেশগুলোর সমষ্টিকেই বলা হয় প্রোগ্রাম, ঠিক আছে। এই প্রোগ্রামটা আমরা যে নির্দেশগুলো দিচ্ছি, এই নির্দেশগুলো যে ভাষা ব্যবহার করে দেই, আমরা তো নির্দেশগুলো একটা ভাষা ব্যবহার করে দিতে হবে তাই না। আমরা বাংলা ভাষায় নির্দেশ দিতে পারি, ইংরেজি ভাষায় নির্দেশ দিতে পারি, জাপানিজ ভাষায় নির্দেশ দিতে পারি। এক এক ভাষার মানুষকে এক এক ভাষায় নির্দেশ দিব, এটাই তো স্বাভাবিক। বাঙালি একজন মানুষকে বাংলা ভাষায় নির্দেশ দিব, ইংরেজি একজন ভাষার মানুষকে ইংরেজি ভাষায় নির্দেশ দিব। তার মানে নির্দেশ দেওয়ার জন্য আমাদের একটা ভাষার প্রয়োজন। সো আমরা যে ভাষা ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশ দেই, তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। ওকে, বুঝতে পারছো। তার মানে প্রোগ্রামিং ভাষা কাকে বলে, এটা ডেফিনেশনটাও তোমার ক্লিয়ার, যে কম্পিউটারকে কোনো একটা কাজ করিয়ে আনতে চাইলে আমরা যে ভাষা ব্যবহার করে তাকে ধাপে ধাপে নির্দেশ দেই, সেই ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, একদম ক্লিয়ার প্রত্যেকটা জিনিস, রাইট। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, তোমার কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু চিনে না তাই না, কম্পিউটার তো চলে 0 আর 1-এ। যারা অধ্যায় 3 পড়ছো, তোমরা এই আইডিয়াটা আছে তোমাদের, যে কম্পিউটার শুধুমাত্র হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজে চলে, 5 ভোল্ট আর 0 ভোল্টেজ, যেটাকে আমরা আদর করে ডাকতেছি 1 আর 0। সো এই যে 1 আর 0 দিয়ে কম্পিউটারটা চলে, তার মানে সে শুধু 1 আর 0ই বোঝে। তার মানে একজন মানুষ সে শুধু বাংলা বোঝে, তাহলে তাকে যদি কোনো একটা নির্দেশ দিতে চাও, শুধু কি দিয়ে দিতে হবে বলো, বাংলা ভাষাতেই দিতে হবে। অন্য কোনো ভাষা দিয়ে দিলে সে বুঝবে না, শুধুমাত্র তাকে বাংলা ভাষা দিয়ে নির্দেশ দিতে হবে। তার মানে কম্পিউটার যেহেতু শুধুমাত্র 0 আর 1 বুঝে, তার মানে তাকে নির্দেশগুলো আমাদের মাস্ট দিতে হবে 0 আর 1-এ। তার মানে আমাদের কম্পিউটারকে নির্দেশগুলো শুধুমাত্র নির্দেশগুলো যে আমরা দিচ্ছি, শুধুমাত্র আমাদের 0 অথবা 1-এ নির্দেশগুলো দিতে হবে। বুঝে গেছো, যে আমরা যে নির্দেশগুলো দিচ্ছি
নির্দেশগুলাও আমাদের শুধুমাত্র 0 আর 1 দিতে হবে, কারণ কম্পিউটার বোঝে শুধুমাত্র 0 আর 1, তার মানে সে অন্য কিছু বোঝে না, তার মানে শুধুমাত্র নির্দেশগুলো 0 আর 1 দিতে হবে। কিন্তু আমরা তো 0 আর 1 প্রোগ্রাম শিখবো না, আমরা অন্য কিছু দিয়ে শিখবো, ঠিক আছে? এখন কি হয় যদি তুমি কম্পিউটারকে অন্য কোনো ভাষায় নির্দেশ দাও, মনে করো তুমি ইংরেজিতে বলতেছো যে 2টা সংখ্যা যোগ করে দাও, add 2 নাম্বার, এরকম কিছু একটা, সে কি বুঝবে? বুঝবে না। অনেকটা ওই যে একটা মেম দেখছো না, ডিপ জলের, হচ্ছে ফেসবুকে অনেকটা ভাইরাল, আমি দেখাচ্ছি ইউটিউবে। সো অনেকটা এইরকম জিনিস হবে, ঠিক আছে? ইউটিউবে তুমি খুঁজলেই পেয়ে যাবে। দেখো জিনিসটা মজার, এরকম হবে। সো তোমার যখন ঠিকঠাক ভাবে নির্দেশটা দিবা না, তখন কম্পিউটার বুঝবে না আসলে গাইল দিছে না সালাম দিছে। সো তোমাকে তাকে বুঝাতে হইলে অবশ্যই কি ভাষায় দিতে হবে, তোমাকে 0 আর 1 এর নির্দেশগুলো দিতে হবে। তুমি যত বড়ই কোড লেখো না কেন, তোমাকে 0 আর 1 দিয়ে নির্দেশগুলো দিতে হবে, অন্য কোনো ভাষা সে বুঝবে না। তাইলে তো একটা বিপদে পড়ে গেলাম, 0 আর 1 দিয়ে তো এখন নির্দেশ দেওয়া যাবে না। তাইলে বলো তো কি লাগবে? মনে করো একজন মানুষ, আমি বাংলা ভাষা বুঝি, আর একজন চাইনিজ, যে চাইনিজ ভাষা বুঝে। এখন আমার সমস্যা হলো আমি তাকে চাইনিজে বলতে পারতেছি না, তার সমস্যা হলো সে আমাকে বাংলাতে বলতে পারতেছে না। এখানেও তো সমস্যাটা তাই। 1 দিয়ে তাকে বলতে পারতেছি না, সে 0 আর 1 দিয়ে রিপ্লাই দিচ্ছে, সেটা আমি বুঝতে পারতেছি না। তাহলে বলো তো কি লাগবে? আমার এবং চাইনিজ লোকের মধ্যে একজন লাগবে যে আমাদের কমিউনিকেটটা করায় দিচ্ছে। তাকে বলা হবে কি বলতো? তাকে বলা হবে সাবটাইটেল, রাইট? যেমন অনেকেই বর্তমানে কোরিয়ান যে সিরিজগুলো আছে, কোরিয়ান তো বোঝে না, ঠিক আছে, তাও কোরিয়ানের জন্য পাগল। সো কোরিয়ান যে সিরিজগুলো আছে, কে ড্রামা যেগুলা, বা অনেক ড্রামাই আছে, স্কুইড গেম অনেকেই দেখছো, এরকম অনেক ড্রামাই আছে। সো এই ড্রামাগুলো তো আমরা বুঝি না, কোরিয়ান ভাষা তো বুঝি না, বাট কি সাবটাইটেল দিয়ে দেখি। তার মানে আমাদের একটা ভাষা বুঝতেছি না, আমি আরেকটা ভাষা জানি, মধ্যে এমন একজন লাগবে যে 2টা ভাষাই জানে। তাইলেই হইলো, আমি একটা বললাম, সে সেটা পাস করে তাকে বললো, সে একটা বললো, সে আমাকে পাস করে এটা বললো। তার মানে আমাদের মধ্যে একজন কি লাগতেছে বলতো? মধ্যে একজন অনুবাদক লাগতেছে। তার কাজ কি? এই অনুবাদক যে লোক, তার কাজ হচ্ছে, মনে করো যে আমি যেই ভাষায় বলতেছি সেই ভাষাটা সে নিবে, সেই ভাষাটা শুনে আমি যার সাথে কথা বলতেছি তাকে তার ভাষায় বলবে, রাইট? এবং সে আমাকে যে রিপ্লাইটা দিচ্ছে সেটাকে কনভার্ট করে আমি যে ভাষা জানি এই ভাষাটাতে আমাকে বলবে। এটাই তো অনুবাদকের কাজ, তাই না? নর্মালি অনুবাদকের কাজ এরকম হয়। সো আমাদের কম্পিউটারেও অনুবাদক প্রোগ্রামের কাজ একদম সেম টু সেম। তার মানে আমরা কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করাতে পারছি না, কারণ কম্পিউটার বুঝে 0 অথবা 1। বাট আমরা যারা আছি, আমরা তো বুঝি ইংলিশ, তাই না? আমরা তো 0 আর 1 বুঝি না। সো আমাদের মধ্যে কি লাগবে বলতো? আমাদের মধ্যে ইংলিশ হয়ে গেছে ইংলিশড, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের মধ্যে একটা অনুবাদক লাগবে যে হচ্ছে ভাষাটাকে কনভার্ট করবে, রাইট? ভাষাটাকে কনভার্ট করবে, ঠিক আছে। তার মানে আমাদের মধ্যে লাগবে একজন অনুবাদক, ঠিক আগের ঘটনাটার মতোই। তার মানে এইটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের সেই অনুবাদক, রাইট? সো অনুবাদকের কাজটা কি? অনুবাদকের কাজটা হচ্ছে, মনে করো আমি কম্পিউটারকে বললাম যে add 2 নাম্বার, আমি ইংলিশে একটা নির্দেশ দিলাম, সে কম্পিউটারকে বুঝাবে হচ্ছে 0 আর 1 দিয়ে, এবং কম্পিউটার 0 আর 1 তাকে যে রিপ্লাইটা দিচ্ছে, সেই 0 আর 1 এর রিপ্লাইটাকে আমাদের মনে করো ইংলিশে আমাদের দেখাবে যে 2টার সঙ্গে যোগফল এত, তাই না? বুঝে গেছো না ব্যাপারটা? তার মানে অনুবাদক প্রোগ্রাম আমাদের প্রোগ্রামিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এছাড়া কমিউনিকেট করতেই পারবো না আমরা কম্পিউটারের সাথে, রাইট? তার মানে অনুবাদক যে জিনিসটা সেটা খুবই ইম্পর্টেন্ট। তার অনুবাদক প্রোগ্রাম, এটার ডেফিনেশন এখন আমরা দেই নাই, একটু পরে আসতেছি। সো এটা হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোগ্রাম, মানে এটাও একটা প্রোগ্রাম, সে নিজেও একটা প্রোগ্রাম, ঠিক আছে? সে নিজেও একটা প্রোগ্রাম, এটা কিন্তু কোনো মানুষ করে না, এটা একটা আরেকটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা করে। তাকে যেই ভাষাটা দাও সেই ভাষাটা কনভার্ট করে সে মেশিন ভাষায় রূপান্তর করে, আবার মেশিন ভাষা দিলে সেই ভাষাটা কনভার্ট করে আবার আগের ভাষায় রূপান্তর করে। সো এই হচ্ছে তার কাজ। তার মানে এটা হচ্ছে একটা প্রোগ্রাম, ঠিক আছে? এই প্রোগ্রামটার নাম বলি আমরা অনুবাদক প্রোগ্রাম। বলবা যে ভাইয়া এখনো তো আমাদের ডেফিনেশন ক্লিয়ার হয় নাই, পরীক্ষায় যদি আসে অনুবাদক প্রোগ্রাম কি, আমরা তো চোখ অফ করে লিখতে পারবো না। ঠিক আছে, ওয়েট করো, চোখ অফ করে কান অফ করে কিভাবে কানের মধ্যে বাজানো লাগে একটু পরে আসতেছি। একদম পরীক্ষা হলে যেয়ে তুমি দেখবা চোখটা অফ করবা, কানের মধ্যে অনুবাদক প্রোগ্রামের ডেফিনেশন বাজবে। ওকে, তার মানে অনুবাদক প্রোগ্রাম কি আইডিয়াটা পাইছি। এরপর আসো, দুইটা জিনিস, একটা হচ্ছে সোর্স কোড, একটা অবজেক্ট কোড। এই জিনিসটা কি? আমাদের কাছে কি ছিল বলতো? আমাদের কাছে একটা অনুবাদক প্রোগ্রাম ছিল, তাই না?
যে হচ্ছে অনুবাদ করে দিচ্ছিল আমাদের ভাষাটাকে কম্পিউটারের সাথে। তার মানে সে কি আমাদের অনুবাদক প্রোগ্রাম, তাই না? অনুবাদক প্রোগ্রাম, সে হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম। আমি স্লাইড দিয়ে দিব, ওকে? কমেন্ট বক্সে তোমরা স্লাইড পেয়ে যাবা, কমেন্ট বক্স বলতেছি আর ডেসক্রিপশন বক্সে ভিডিওর, সেখানে তোমরা স্লাইডটা পেয়ে যাবা। সো অনুবাদক প্রোগ্রাম কি করতেছিল, আমরা যে ভাষায় প্রোগ্রাম লিখছিলাম এটা হচ্ছে আমাদের ভাষার প্রোগ্রাম, তাই না? আমাদের ভাষার প্রোগ্রাম বা আমাদের লিখিত প্রোগ্রাম, ঠিক আছে? লিখিত প্রোগ্রাম, এটা কে লিখছে বলো তো? এটা আমরা লিখছি। আমাদের লিখিত প্রোগ্রামটা হচ্ছে এটা। আমাদের লিখিত প্রোগ্রামটাকে কি করতেছিল এই অনুবাদক প্রোগ্রাম? সে হচ্ছে মেশিন ভাষায় রূপান্তর করছিল, অর্থাৎ সে রূপান্তর করছিল হচ্ছে 0 আর 1 এ। এখন এটার একটা সুন্দর নাম আছে। আমরা যেই প্রোগ্রামটা লিখি এটার একটা নাম হচ্ছে সোর্স কোড, মানে এটাই হচ্ছে সোর্স বা উৎস, ঠিক আছে? এটার একটা নাম আছে, এটাকে আদর করে ডাকা হয় সোর্স কোড, ঠিক আছে? মনে রাখবা সোর্স কোড কি? আমরা যেই কোডটা লিখি সেই কোডটাকে বলা হয় সোর্স কোড। আমরা যে কোডটা লিখি সেই কোডটাকে বলা হয় সোর্স কোড। আর এটা যে মেশিন ভাষায় কনভার্ট করে ফেলছে, কনভার্ট করার পরে যে কোডটা, এটাকে বলা হয় অবজেক্ট কোড। এটাকে কি বলা হয়? অবজেক্ট কোড। এটাকে কি বলা হয়? অবজেক্ট কোড। অবজেক্ট কোড, বুঝছো? তার মানে আমরা যে কোডটা লিখতেছি সেইটাকে বলা হয় সোর্স কোড, এবং এটাকে মেশিন ভাষায় রূপান্তর যে করে ফেলছে আমাদের অনুবাদক প্রোগ্রাম, তখন ওই প্রোগ্রামটাকে বলা হয় বা তখন ওই কোডটাকে বলা হয় অবজেক্ট কোড। তাইলে এখন অনুবাদক প্রোগ্রামের ডেফিনেশন কি দিবা? এখানে একটা ছোট্ট ডেফিনেশন, বুকিশ ডেফিনেশন দেয়া আছে, যেটা আমরা পড়বো না, চোখটা অফ করো, ডেফিনেশনটা আমি বলছি। তুমি এইভাবে বলবা, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে বিশেষ এক ধরনের প্রোগ্রাম, তাই না? যে কি করে, তার কাজ কি? অনুবাদ করা, অর্থাৎ আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। তাহলে খুব সুন্দর করে যদি বলতে চাও, একদম একে এক পাইতে চাও তোমার জ্ঞানমূলকে, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোগ্রাম যেটা আমাদের ভাষায় লেখা প্রোগ্রাম অর্থাৎ সোর্স কোডকে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম বা অবজেক্ট কোডে রূপান্তর করে। তার মানে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে বিশেষ এক ধরনের প্রোগ্রাম যেটা আমাদের ভাষায় লেখা সোর্স কোডকে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম বা অবজেক্ট কোডে রূপান্তর করে। তার মানে ডেফিনেশনটা একদম ক্লিয়ার, চোখ অফ করলে পরীক্ষা হলে কানের মধ্যে বাজবে, ঠিক আছে? তার মানে অনুবাদক প্রোগ্রাম একদম ক্লিয়ার। এখন অনুবাদক প্রোগ্রাম আমাদের 3 রকমের আছে, একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। পরীক্ষা হলে যায় দেখবা যে এই 3টা ডেফিনেশন আসছে, প্রথম কথা ক নাম্বারে আসবে 3টা ডেফিনেশন, তাই না? তোমার হচ্ছে ডেফিনেশন আসবে ক নাম্বারে, যাই দেখবে তো চলে আসছে। খ নাম্বারে আসবে হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য, ঠিক আছে? খ নাম্বারে আসবে হচ্ছে পার্থক্য। পার্থক্যটা তোমার খুবই ইম্পর্টেন্ট, পার্থক্যটা তোমার খুবই ইম্পর্টেন্ট, ওকে? কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্যটা তোমার খুবই ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা জিনিস আমরা খুবই মনোযোগ দিয়ে পড়বেন, একদম মনের মধ্যে গেঁথে যাবে। সো তোমাদের 3টাই অনুবাদক প্রোগ্রাম, তাহলে বলো তো 3টার বেসিক কাজ কি? 3টার বেসিক কাজ তো সেম, 3টার মেইন প্রিন্সিপাল তো সেম। 3টাই চুংচাং চুংকে আমাদের মানুষের ভাষায় কনভার্ট করে, তাই না? বা মেশিনের ভাষায় কনভার্ট করে, তাই না? বলো তো 3টার মেইন কাজ, যেটা বেসিক কাজ, এই 3টার বেসিক কাজই তো সেম। 3টাই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, অর্থাৎ আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করে, তাই না? 3টার কাজই সেম। তাই কি করে? আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করে। এখন 3টার মধ্যে একটু পার্থক্য আছে, আমরা একটু পরে পড়বো। অ্যাসেম্বলি নামে একটা ভাষা আছে, একটা বিশেষ ধরনের ভাষা, যেই ভাষাটার নাম হচ্ছে অ্যাসেম্বলি। ওই অ্যাসেম্বলি ভাষার লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারের ডেফিনেশনটা কি চোখ অফ করে বলতে পারবা? যে অ্যাসেম্বলার হচ্ছে একটা বিশেষ ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটা অ্যাসেম্বলি ভাষায় লেখা সোর্স কোডকে মেশিন ভাষায় লেখা কোড বা অবজেক্ট কোডে রূপান্তর করে। একই ডেফিনেশন, জাস্ট তুমি লিখবা যে বিশেষ এক ধরনের প্রোগ্রাম যেটা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করে। শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করে। অ্যাসেম্বলি ভাষাটা কি আমরা একটু পরে বুঝবো। ভাষা তো অনেক রকম হইতে পারে, যেমন বাংলা, ইংলিশ, অনেক রকম ভাষা হইতে পারে না? এরকম এখানেও ভাষা অনেক রকম হইতে পারে। অ্যাসেম্বলি ভাষা, পাইথন, সি প্লাস প্লাস, জাভা, ওরাকল, আরো অনেক কিছু। সো অ্যাসেম্বলি যে বিশেষ ভাষাটা আছে সেটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে বা মেশিন ভাষায় রূপান্তর করে হচ্ছে অ্যাসেম্বলার নামে যে অনুবাদক প্রোগ্রামটা আছে। আর কম্পাইলার কি আর ইন্টারপ্রেটার কি? দুইটাই উচ্চ শ্রেণীর যে ভাষা, যেমন সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এগুলাকে মেশিন ভাষায় কনভার্ট করে। দুইটাই সেম, দেখো দুইটার ডেফিনেশন একদম সেম। এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটা হাই লেভেলের লিখিত ভাষা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। এখন এখানে একটু ছোট্ট পার্থক্য আছে যেটা আমরা একটু পরে পড়বো, যে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, মানে
পুরাটা একটা প্যারাগ্রাফ দিছো, সবটাকে একসাথে ট্রান্সলেট করে দেয় কম্পাইলার, আর ইন্টারপ্রেটার এক লাইন করে ট্রান্সলেট করে দেয়। প্রথম লাইনটা দিল, দ্বিতীয় লাইনটা দিবে, তৃতীয় লাইনটা দিবে, এইরকম। তার মানে আমরা ডেফিনেশনটা প্রথমে পড়ছি, তারপরে এইগুলোর পার্থক্য পড়বো, নো প্রবলেম, পার্থক্য একদম মনের মধ্যে গেঁথে যাবে। তার মানে ডেফিনেশনটা কি? অ্যাসেম্বলার হচ্ছে বিশেষ ধরনের একটা অনুবাদক প্রোগ্রাম, যেটা অ্যাসেম্বলি ভাষায় লেখা সোর্স কোডকে কি করে বলতো, তোমার মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম বা অবজেক্ট কোডে রূপান্তর করে। আর কম্পাইলার ইন্টারপ্রেটার কি? দুটাই হচ্ছে হাই লেভেল ভাষায় লেখা সোর্স কোডকে মেশিন ভাষা বা অবজেক্ট কোডে রূপান্তর করে। এখানে পার্থক্যটা কি? কম্পাইলার পুরাটা একসাথে করে আর ইন্টারপ্রেটার এক লাইন করে। এখন আমরা আরো ডিটেলসে পার্থক্যটা পড়বো, সমস্যা নেই, ঠিক আছে? আরো ডিটেলসে পার্থক্যটা পড়বো। এখন আসো কম্পাইলার আর এবং ইন্টারপ্রেটার পার্থক্য। আমি দুইটা এক্সাম্পল দিব, দেখবে যে একদম 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 দেখবে যে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা এক্সাম্পলটা দেওয়ার জন্য আমাদের দুইজন মানুষ লাগবে, দুইজন মানুষ আমাদের লাগবে, ঠিক আছে? দুইজন মানুষের মধ্যে মনে করো দুইজন তোমাদের সবার পরিচিত এবং গণ্যমান্য দুজন ব্যক্তির উদাহরণ চলো এখানে দেই। সো আমরা দুইজন মানুষের উদাহরণ দিব। একজন মানুষ হচ্ছে মনে করো তোমাদের অভিদাদা, ওকে? একজন মানুষ হচ্ছে তোমাদের অভিদাদা, এবং আরেকজন মানুষ হচ্ছে তোমাদের অপূর্ব দাদা। এখন কাজটা কি? কাজটা হচ্ছে মনে করো দুইজনই বিদেশে গেছে চাকরি করতে। সো এখানে কাজ, কিসের কাজ পাইছে জানো? দুইজনই কাজ পাইছে হচ্ছে তোমার রেস্টুরেন্টে খাবার সার্ভ করা, ঠিক আছে? বা মনে করো বাসাতেই খাবার সার্ভ করতেছে, বাসাতেই মনে করো খাবার সার্ভ করতেছে। এখন অভিদাদা হচ্ছে একটু অলস মানুষ, ওকে? তিনি হচ্ছে একটু অলস মানুষ। সো অলস মানুষরা কি করে? দুনিয়ার সবচেয়ে ভালো ভালো জিনিস কিন্তু অলস মানুষরা আবিষ্কার করে, তাই না? সো অলস মানুষরা কি করে? মনে করো তোমাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। তোমাকে মনে করো তোমার আম্মু বললো পাশের রুম থেকে যে এই ঘর থেকে এইটা নিয়ে আয়। অলস মানুষ কি করবে? অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, সে একটা নিবে মাথায়, একটা নিবে হাতে, আরেকটা এই হাতে, আরেকটা নিবে মুখে, নিয়ে পুরোটা একসাথে নিয়ে যাবে। এটা হচ্ছে অলস মানুষের কাজ। আর যারা একটু অলস না, তারা কিন্তু বারবার হচ্ছে এই ঘর থেকে এই ঘরে আসবে এবং একটা একটা করে জিনিস নিয়ে যাবে। তার মানে মনে করো যে এই জায়গাতে খাবার পরিবেশন করতেছে, হ্যাঁ, খাবার পরিবেশন করতেছে, বা খাবার পরিবেশন না বলে মনে করো যে এই ঘর থেকে ওই ঘরে জিনিস নিয়ে যাবে, ঠিক আছে? কি কি জিনিস নিয়ে যাবে? এই ঘর থেকে ওই ঘরে মনে করো যে বই নিয়ে যাওয়া লাগবে, তারপর খাতা নিয়ে যাওয়া লাগবে, তারপর মনে করো আর কি কি আছে, ল্যাপটপ নিয়ে যাওয়া লাগবে, ল্যাপটপ নিয়ে যাওয়া লাগবে, তারপর আর কি কি আছে, মনে করো মোবাইল নিয়ে যাওয়া লাগবে। সো তোমার এই ঘর থেকে ওই ঘরে তোমার মনে করো অভিদাদারও সেম জিনিসটা নিয়ে যেতে হবে, খাতা, বই, খাতা, কলম, ল্যাপটপ। অপূর্ব দাদারও সেম জিনিসটা নিয়ে যেতে হবে, তাই না? দুইজনকেই এই ঘর থেকে ওই ঘরে সেম জিনিসটা নিয়ে যেতে। আমি এক্সাম্পলটা দিচ্ছি যেন তোমাদের পার্থক্যটা একদম মনের মধ্যে গেঁথে যায়। সো অপূর্ব দাদারও সেম জিনিসগুলাই নিয়ে যেতে হবে। তার বই নিতে হবে এই ঘর থেকে ওই ঘরে, তারপর কলম নিতে হবে, তারপর খাতা নিতে হবে, তারপর ল্যাপটপ নিতে হবে। সো যেটাই তুমি বলতেছো এই জিনিসগুলা তাদের এক ঘর থেকে আরেক ঘরে নিতে হবে। এখন অভিদাদা তো একটু অলস মানুষ, তাই না? তিনি একটু অলস মানুষ, ওকে? অলস মানুষ। তার মানে অলস মানুষ কি করবে বলো তো? অলস মানুষ কি করবে? সবটা একসাথে প্যাকেট করে নিয়ে যাবে, মানে মাথায় নিবে একটা, দুই হাতে নিবে একটা, একসাথে পুরোটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই না? একসাথে পুরোটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মানে অলস মানুষ যেহেতু, তিনি কি করবে? এই যতগুলা জিনিস আছে একটা হাতে নিবে, একটা মাথায় নিবে, সবগুলা একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, রাইট? সবটা একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর অপূর্ব দাদা তিনি তো একটু অলস মানুষ না, তিনি এই ঘর থেকে ওই ঘরে বারবার দৌড়াদৌড়ি করে করে একটা একটা করে জিনিসপত্র নিয়ে যাবে। তার মানে প্রথমে বই নিয়ে গেল, তারপর কলম নিয়ে গেল, তারপর খাতা নিয়ে গেল, তারপর ল্যাপটপ নিয়ে গেল। তাইলে আমরা যদি বৈশিষ্ট্যগুলো একটু দেখি, দেখো বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমরা পাঠ্যক্রমে লিখবো। তার মানে প্রথম বৈশিষ্ট্য আমরা কি কি লিখতে পারবো? যে কম্পাইলার যে হচ্ছে একটু অলস, সে কি করে বলতো? একসাথে একসাথে সম্পূর্ণ প্রোগ্রাম তোমার অনুবাদ করে, সম্পূর্ণ প্রোগ্রাম তোমার হচ্ছে অনুবাদ করে। অনুবাদ কি জিনিস এটা তো জানো, তাই না? অনুবাদ কি জিনিস এটা তো জানো, মেশিন ভাষায় রূপান্তর করে আর কি। একসাথে পুরাটা সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। আর কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। তার মানে কম্পাইলার এক লাইন করে অনুবাদ করে, অনুবাদ করে,
কারণ সে তো অলস না, সে তো একসাথে নিয়ে যাবে না। ওকে, সো দেখো একসাথে নিয়ে যাওয়ার আর একটা একটা করে নিয়ে যাওয়ার মধ্যে কি সমস্যাটা সৃষ্টি হয় দেখো। এখানে আমার অনেকগুলো লাইন কোড আছে, অভিধাতা কি করছে পুরোটা কোডকে একসাথে নিয়ে গেছে কারণ তিনি অলস। আর এখানেও আমার অনেকগুলো লাইন কোড আছে, অপরবিধাতা কি করছে একটা একটা করে নিয়ে গেছে কারণ তিনি অলস না, তাই না? অলস না, তিনি একটা একটা করে নিয়ে যাচ্ছে। এখন বলো, তুমি মনে করো হোটেলের খাবার সার্ভ করো, ঠিক আছে? এখন তুমি একটা টেবিলে আসলা, লোক অর্ডার দিচ্ছে যে আমার জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসবা, বার্গার নিয়ে আসবা, পিজা নিয়ে আসবা, তারপর চিকেন উইংস নিয়ে আসবা, এটা নিয়ে আসবা, এটা নিয়ে আসবা, এটা নিয়ে আসবা, এটা নিয়ে আসবা। এখন তুমি যদি একসাথে যে সবগুলা নিয়ে আসতে চাও, তোমার কি মেমোরিতে লোড করা লাগবে না, জিনিসটা মনে রাখা লাগবে না যে আমি কি কি আনবো এবং একসাথে সেটা নিয়ে আসবা, তাই না? মনে রাখা লাগবে। যাদের বাজার করার ইচ্ছা, মানে বাসা থেকে বাজার করার জন্য পাঠায়, মনে রাখা লাগে কিন্তু যে আমি এটা 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 আনতে বলছে, এটা 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 আনতে বলছে। তার মানে যখন তুমি একসাথে পুরাটা নিয়ে বাজারে যাও এবং পুরাটা বাজার থেকে একসাথে নিয়ে আসো, কি লাগবে বলো তো? মেমোরি খরচ বেশি হবে, এই তো বুঝে গেছো। তার মানে এই জায়গায় যেহেতু আমি একসাথে পুরোটা নিয়ে যাচ্ছি, আমার মেমোরি খরচ বেশি লাগবে, তাই না? আমার মেমোরিটা বেশি খরচ হবে, মেমোরিটা এই জায়গাতে বেশি খরচ হবে। অপরদিকে তুমি একটা একটা করে জিনিসপত্র সার্ভ করো। মনে করো বাজারে যাচ্ছ, একটা জিনিস শুনে যাচ্ছ যে বাসা থেকে বললো মাছ নিয়ে আয়, তুমি যে মাছটা নিয়ে আসলা। বাসা থেকে বললো তরকারি নিয়ে আয়, তুমি যে তরকারি নিয়ে আসলা। বাসা থেকে বললো এটা নিয়ে আয়, তুমি যে ওইটা নিয়ে আসলা। বা খাবার সার্ভ করতেছো, তোমাকে বললো পিজ্জা আনতে, তুমি পিজ্জা নিয়ে আসলা। তোমাকে বললো বার্গার আনতে, তুমি বার্গার নিয়ে আসলা। তার মানে এখানে তোমার মেমোরি খরচ কম হচ্ছে না, তোমার কোনো চিন্তাই নাই, চিল, জাস্ট একটা জিনিস একটা তুমি নিয়ে আসতেছো। তার মানে তোমার এই জায়গাতে মেমোরি খরচ কম হচ্ছে, তাই তো? মেমোরি, মেমোরি কি লিখতেছি ভাষা, ঠিক আছে, মেমোরি খরচ এখানে তোমার কি হচ্ছে বলতো? মেমোরি খরচটা কম হচ্ছে। ওকে, তাইলে বলো তো এই দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু ইন্টারপ্রেটার ভালো, কারণ এখানে মেমোরি খরচটা কম হচ্ছে, যেটার মধ্যে খরচ কম সেটা কিন্তু আমাদের জন্য ভালো। আচ্ছা, এখন আরো কিছু জিনিসপত্র দেখি। এখন বলতো কোনটার মধ্যে সময় কম লাগবে? একসাথে তুমি এই ঘর থেকে ওই ঘরে সবটা একসাথে নিয়ে যাচ্ছ, অবশ্যই সময় কম লাগবে। আর তুমি যদি একটা একটা করে দৌড়াদৌড়ি করে নিয়ে যাও, সময় বেশি লাগবে। তার মানে অবশ্যই কম্পাইলারের কি লাগবে বলতো? সময় কম লাগবে, সময় কম লাগবে। আর ইন্টারপ্রেটারের কি লাগবে বলতো? সময় বেশি লাগবে, সময় বেশি লাগবে। সময় কম লাগবে, সময় বেশি লাগবে। ওকে, ঠিক আছে, ভালো কথা। তারপর পরের এক্সাম্পলটা একটু চিন্তা করো। আমি বললাম যে তুমি অর্ডারগুলো লিখে নিয়ে আসো। এখন যদি অর্ডার দিতে ভুল হয় বা কোনো জায়গাতে তুমি ভুল কিছু আনো, একসাথে তো তুমি ভুলটা আনবা না। হ্যাঁ, মনে করো তোমাকে চাইছে বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, এটা এটা এটা, তুমি 3টা আইটেম ভুল নিয়ে আসছো, তুমি তো পুরোটা একসাথেই আনবা। ভুল জিনিসটা তুমি একসাথেই দেখাবা, রাইট? যেহেতু তুমি পুরোটা একসাথে নিয়ে যাচ্ছ, পুরোটা একসাথে আনতেছো, ভুল জিনিসটা একসাথে দেখাবা। সো এই জায়গাতে যতগুলা ভুল ততগুলা ভুল একসাথে দেখায়, ঠিক আছে? পুরো প্রোগ্রামে মনে করো এই লাইনে ভুল, এই লাইনে ভুল, এই লাইনে ভুল, পুরো প্রোগ্রামে যতগুলা ভুলগুলা একসাথে দেখায়। তার মানে এখানে কি বলতো? ভুল যতগুলা, ভুলগুলো 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 একসাথে তোমাকে দেখাবে, ভুলগুলো একসাথে তোমাকে দেখাবে, রাইট? ভুলগুলো একসাথে তোমাকে দেখাবে। আর এই জায়গাতে তুমি যে খাবারটা পরিবেশন করতেছো, একবার যাচ্ছ একবার আসতেছো, একবার যাচ্ছ একবার আসতেছো, তো যখন পিৎজাটা নিয়ে আসবে তখনই তো বলবে যে তুমি ভুল জিনিস আনছো। তার মানে এখানে কিন্তু পুরা ভুলটা তুমি একসাথে বলতে পারতেছো না। তার মানে এখানে যখন ভুল হবে একটা পার্টিকুলার লাইনে ভুল হবে। তার মানে এই জায়গাতে তোমার একটা প্রোগ্রাম পার্টিকুলার লাইনে যেয়ে তোমাকে ভুলটা দেখাবে। তার মানে একটা করে ভুল দেখায়, তাই না? একটি করে ভুল দেখায়, যেহেতু সে একটা করে লাইন কনভার্ট করতেছে, সো একটি করে ভুল দেখায়। এখন আমাকে বলো কোনটার ভুল ঠিক করাটা সহজ হবে? তুমি একসাথে গেছো, অনেকগুলো খাবার নিয়ে আসছো, যেটার মধ্যে 4টা খাবার ভুল আনছো। পরে আবার 4টা খাবার ঠিক আনতে গেলা, আবার 4টা খাবার নিয়ে আসলো, এখানে আবার 2টা খাবার ভুল হয়েছে। তার মানে যদি সবগুলা বলে একসাথে দেখায়, তোমার জন্য সেটা ডিবাগ করা কঠিন বা ঠিক করা কঠিন। তার মানে যদি সবগুলা ভুল একসাথে দেখায়, এটা আসলে ঠিক করা কঠিন। ওকে, ঠিক করাটা কঠিন হয়ে যায়, ঠিক করাটা কঠিন হয়ে যায়, একটা ম্যাসি একটা সিচুয়েশন হয়। মনে করো একটা আউটপুট তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ, বাট ওইটা কোন ভুলের জন্য এক্স্যাক্টলি ভুলটা হচ্ছে, এটা কি এই ভুলটা কি বেশি ডমিনেন্ট নাকি এই ভুলটা বেশি ডমিনেন্ট? মনে করো একটা সেম আউটপুট আসার কথা বাট ভিন্ন আউটপুট আসতেছে, ওটা কোন ভুলটার জন্য আসলে আসতেছে না ঠিকঠাক, এটা তুমি বুঝতে পারবে না সহজে, যে এই ভুলটার জন্য কি আমার ঠিকঠাক রেজাল্ট আসতেছে না নাকি এই ভুলটার জন্য ঠিকঠাক রেজাল্ট আসতেছে না। ওকে, তার মানে এখানে ঠিক করাটা কঠিন। কিন্তু মনে করো যে একটা একটা করে যে ভুল নিয়ে আসতেছে, তাকে বললো এটা ভুল, সে তো ডিরেক্টলি যে এটা চেঞ্জ করে নিয়ে আসবে। তার মানে এখানে ঠিক করাটা সহজ, ঠিক করাটা সহজ। তার মানে আমরা ডেফিনেশনগুলো বুঝে গেলাম, তাই না?
চোখ অফ করবা আর ডেফিনেশনগুলো লিখে ফেলবা, মানে পরীক্ষা হলে তুমি পার্থক্যগুলো লিখে ফেলবা যে কম্পাইলার পুরো প্রোগ্রামটা একসাথে কনভার্ট করে আর ইন্টারপ্রেটার এক লাইন করে কনভার্ট করে। যেহেতু পুরো প্রোগ্রামটা একসাথে কনভার্ট করে তার সময় কম লাগে কম্পাইলারের, যেহেতু ইন্টারপ্রেটার এক লাইন করে কনভার্ট করে তার সময় বেশি লাগে। তারপর কম্পাইলার ভুলগুলো একসাথে দেখায়, ইন্টারপ্রেটার এক লাইন করে ভুল দেখায়। কম্পাইলার যদি একসাথে পুরোটা মনে রাখে, একসাথে পুরোটা কনভার্ট করে, তার মেমোরি বেশি লাগে। বাট ইন্টারপ্রেটার যদি এক লাইন তার মেমোরি কম লাগে। তারপর কম্পাইলারের ভুলগুলা সমাধান করা কঠিন, কারণ অনেকগুলো ভুল একসাথে দেখায়। ইন্টারপ্রেটারের ভুলগুলা সমাধান করা সহজ। সো এই যে ভুল যে সমাধান করতেছো বা ঠিক করা, এটার একটা নাম আছে, এটার নাম আছে ডিবাগিং। ঠিক আছে, ডিবাগ। ভুলগুলাকে বলা হয় বাগ আর ঠিকগুলাকে বলা হয় ডিবাগ। ঠিক আছে, ভুলগুলাকে বলা হয়, কম্পিউটারের ভুলগুলাকে বলা হয় বাগ, বা প্রোগ্রামিং এর ভুলগুলাকে বলা হয় বাগ। ওকে, আমরা একটু পরে ডিটেলসে পড়বো। তাইলে বলো তো এই বাচ্চা কাচ্চা, বলো এই যে পার্থক্য এখানে আছে, তোমার কি আর মুখস্থ করা লাগবে? একটা মুখস্থ করা লাগবে না। দেখো, সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে রূপান্তর করে, ঠিক আছে, ভালো কথা। এক লাইন করে রূপান্তর করে। রান হতে সময় কম লাগে আমরা জানি, সেটার মধ্যে সময় বেশি লাগে, কারণ কি একবার যায় আসে, একবার যায় আসে। জাস্ট উদাহরণটা মনে রাখবা। টেস্টিং ডিবাগিং ধীর গতিতে হয়, কারণ কি তোমার সবগুলা ভুল একসাথে তোমাকে দেখা দেয়। সো ডিবাগিংটা ধীর গতিতে, ভুলটা সংশোধন করাটা ধীর গতিতে হয়। আর এই জায়গাতে ডিবাগিং করাটা ফাস্টার হয়, কারণ একটা ভুল দৌড় দিয়ে যায় চেঞ্জ করে নিয়ে আসলাম। আবার এই জায়গাতে একসাথে সবগুলা ভুল তুলে ধরে, এখানে প্রতিটা একটা করে ভুল তুলে ধরে। মেমোরিতে জায়গা বেশি লাগে কম্পাইলারের, ইন্টারপ্রেটার মেমোরিতে জায়গা কম লাগে। চোখ অফ করে ভাই তুমি পার্থক্য লিখতে পারবে। দুইয়ে দুই পাওয়া মাস্ট, অবশ্যই দুই পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। পার্থক্য লিখতে পারবে না? পার্থক্য লিখতে পারবে। এখন পরীক্ষা হলে কিভাবে প্রশ্ন আসে? পরীক্ষা হলে প্রশ্ন আসে এরকম যে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার বেশি সুবিধাজনক। আমি তোমাকে বললাম যে তোমার থেকে তোমার বন্ধু করিম ভালো, তাইলে এটা যদি ব্যাখ্যা করতে বলি বা প্রমাণ করতে বলি, তুমি প্রমাণে তো গুছায় করিমের ভালোগুলাই বলবা, তাই না? আমি বললাম যে অমুক থেকে অমুক ভালো, অপূর্বদা থেকে অভিদাদা ভালো, মনে করো বললাম, তুমি কি বলবা? তোমার ব্যাখ্যার মধ্যে তো অভিদাদারাই তুমি একদম ভালো বানাবা, অপূর্বদাদের একদম পচায় ফেলবা, রাইট? আবার তোমাকে আমি বললাম যে অপূর্বদাদা অভিদাদা থেকে ভালো, তখন তোমার ব্যাখ্যায় তুমি কি লিখবা? অভিদাদারে তখন তুমি পচাবা, অপূর্বদাদা সব ভালো ভালো গুণ লিখবা। তার মানে এখানেও এই খ নাম্বার প্রশ্নটা আসলে তোমার রিলেটিভলি ডিপেন্ড করছে প্রশ্নটা কি আসছে। ওকে, মাঝে মধ্যে ডিরেক্ট পার্থক্য আসে, তখন তুমি ডিরেক্ট পার্থক্যটা লিখতে পারবা। কিন্তু তোমার বোর্ডে মাঝে মধ্যে দেখায় এরকম যে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক বা কম্পাইলার ভালো, এটা ব্যাখ্যা করো। আবার তুমি রাজশাহী বোর্ড 2023 মনে হয় আসছে যে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার বেশি বন্ধুভাবাপন্ন বা বেশি ভালো, ব্যাখ্যা করো। তার মানে দুইটা প্রশ্ন কিন্তু কন্ট্রাডিক্টরি। একটার মধ্যে বলছে কম্পাইলার ভালো, একটার মধ্যে বলছে কম্পাইলার থেকে ইন্টারপ্রেটার ভালো। তার মানে কোনটা তুমি ধরবা? আসলে দুইটা আসলে বলা যায় না কোনটা কোন ক্ষেত্রে ভালো, এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার উপর ডিপেন্ড করতেছে। এখন তাইলে এই খ নাম্বার প্রশ্নটার উত্তর কেমনে দিব? উত্তরটা হচ্ছে চিটকট, হচ্ছে তুমি যেইটারে ভালো বলবে তুমি ওইটার ভালো গুণগুলা বলবা, যেটারে খারাপ বলবো ওটার খারাপ গুণগুলা বলবো। যেমন তোমাকে বললো কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে ভালো, মানে কম্পাইলারকে আমার ভালো বানাইতে হবে, তার মানে কম্পাইলারের ভালো গুণগুলা বলবো, ইন্টারপ্রেটারের খারাপ গুণগুলা বলবো। কম্পাইলারের ভালো গুণগুলা কি? কম্পাইলারের ভালো গুণগুলো হচ্ছে ফাস্টার, অনেক বেশি ফাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাইলার একটা ভালো দিক। তারপর আর কি কি ভালো দিক দেখছি, যে পুরো প্রোগ্রামটাকে একসাথে রূপান্তর করে, এটাকেও তুমি একটা ভালো দিকের মতো তুমি লিখবা, এটাকেও তুমি একটা ভালো দিকের মতো তুমি লিখবা। আর কি কি লিখতে পারো? তার মেমোরি বেশি লাগে, এটা তো ভালো দিক না, এটা তো একটা খারাপ দিক। তারপর সবগুলা ভুলকে সে একসাথে দেখায় দেয়, তুমি এটাকে একটা ভালো দিকের মতো তুমি লিখে ফেলবা। ঠিক আছে, আবার যদি তোমাকে বলে যে ইন্টারপ্রেটার ভালো, ব্যাখ্যা করো, তুমি তখন এটা এভাবে বলবা যে এই জায়গাতে মেমোরি কম লাগে, এটা একটা ভালো দিক। এক লাইন করে ভুল দেখায়, সো ভুলগুলো তাড়াতাড়ি ঠিক করা যায়, এটা একটা ভালো দিক। ঠিক আছে, সো এখানে ডিবাগিং প্রসেসটা ভালো হয়ে যায়, মানে তুলনামূলক সহজ হয়ে যায়। তার মানে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা জানি, এখানে যার যেটা ভালো তার গুণগান যখন গাবো তার ভালোগুলা বলবো, খারাপগুলা বলবো না। আর যার পচাইতে হবে তার খারাপগুলা বলবো। ঠিক আছে, মোট কথা হচ্ছে এটা। কারণ বোর্ডে দুই রকম প্রশ্ন আসতে পারে, তোমাদের প্রত্যেকটা জ্ঞানমূলক অনুধাবনমূলক কি করতে হবে সবগুলো সম্পর্কে যেন আইডিয়া থাকে এই প্লেলিস্টে, সেভাবে প্লেলিস্টটা তৈরি করছি। ওকে, তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও যে এই ক্লাসটা কেমন লাগতেছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, যেহেতু প্লেলিস্টের প্রথম ক্লাস, এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছানোটা ইম্পর্টেন্ট, নাহলে পুরো প্লেলিস্টটাই দেখবা যে মানুষ দেখতে পাবে না। সো তোমাদের একটা কমেন্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো একটু জানাবা যে ভাইয়ার ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদের, এটা কিন্তু প্লেলিস্টটাকে হেল্প করবে। ঠিক আছে, একটু জানাবা কমেন্ট বক্সে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, এখন আসি ওই যে ডিবাগ আর বাগ। তার মানে কম্পিউটারের যে ভুলগুলোকে বলা হয় বাগ। তাইলে তোমাকে যদি বলি বাগ মানে কি,
বাগ মানে কিন্তু বনের বাঘ না, তার মানে তুমি বলবা যে কম্পিউটারের ভাষায় বা প্রোগ্রামিং এ যে ভুলগুলো হয় সেই ভুলগুলোকে বলি আমরা বাগ। আর তোমাকে যদি বলি ডিবাগ মানে কি, এই ভুলগুলো ঠিক করার যে প্রক্রিয়া বা ঠিক করার যে তোমার কাজটা সেটাকে বলা হয় ডিবাগ। ওকে, তার মানে বাগ মানে কি আর ডিবাগ মানে কি তুমি ডেফিনেশনটা খুব সুন্দর করে লিখতে পারবা। এখন বাগ কত প্রকার এটা আসলে আগেকার বইগুলাতে ছিল, এখন এর বইগুলাতে নাই, বাট তারপরে আমরা শিখে ফেলি। বাগ হচ্ছে টোটাল 4 প্রকার, মানে তোমার একটা প্রোগ্রামে যখন তুমি প্রোগ্রাম লিখতেছো 4 রকমের ভুল হইতে পারে। কত রকমের? 4 রকমের। 4 রকমের ভুল হইতে পারে। 4 রকমের ভুল হইতে পারে। 4 রকমের ভুল হইতে পারে। এই 4 রকমের ভুলগুলা কি? প্রথমটা হচ্ছে ডেটা এরর। কি? ডাটা এরর বা ডাটাই ভুল। এখন ডাটাই ভুল মানে কি? ডাটাই ভুল মানে হচ্ছে, মনে করো তোমাকে আনতে বললো শাক, তুমি নিয়ে আসলা ডাটা, ওই রকম আর কি। তো তোমাকে বললো একটা জায়গাতে 3 হবে ভ্যালু, তুমি সেখানে লিখে রাখলা 3 না লিখে তুমি মনে করো লিখে রাখলা 5। এই যে ভুলটা হয়েছে এটা হচ্ছে ডেটা এরর। মনে করো পায়ের ভ্যালু 3.1416, তুমি সেটা পায়ের ভ্যালু লিখে রাখলা 2.75, সেটা হচ্ছে তোমার ডেটা এরর, মানে ডেটার মধ্যে তুমি ভুল করছো। তারপর দ্বিতীয় যে ভুলটা হইতে পারে, 2 নম্বর রকমের যে ভুলটা হইতে পারে, এটাকে বলা হয় লজিক্যাল ভুল। কি ভুল? লজিক্যাল ভুল। লজিক্যাল ভুল। কোনো একটা জায়গায় লজিক লেখা দরকার ছিল এইরকম যে a is greater than b, তুমি লিখে রাখছো a less than b, ওটা হচ্ছে লজিক্যাল ভুল। ঠিক আছে, ওটা হচ্ছে লজিক্যাল ভুল। এবং মনে রাখবা লজিক্যাল ভুলটা কম্পিউটারের জন্য খুবই 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 বিপজ্জনক। এটা খুবই 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 বিপজ্জনক, মানে এইটা সহজে ধরা যায় না, সহজে ধরা যায় না, কারণ তোমার কোনো ভুল দেখাবে না। তো কম্পিউটার তো ঠিকঠাক কাজ করবে, ঠিক আছে, কম্পিউটার তো ঠিকঠাক কাজ করবে, সে হচ্ছে এই লজিক অনুযায়ী কাজ করবে, বাট প্রকৃতপক্ষে তুমি যেটা চাচ্ছ সেটা লজিক তো এটা না। সো এই ভুলটা আসলে অনেক বড় ভুল, কারণ এই ভুলটা সহজে ধরা যায় না। তুমি একটা জায়গায় গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিয়ে দিছো, এই ভুলটা আসলে সহজে ধরা যাবে না। সো কেয়ারফুল থাকতে হবে আমাদের। 3 নাম্বার যে ভুলটা, সেই ভুলটাকে বলা হয় সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল। ওকে, সিনট্যাক্সগত ভুল বা ব্যাকরণগত ভুল, এটা সবচেয়ে সহজ ভুল। যেমন কোনো একটা জায়গাতে তোমার সেমিকোলন দেওয়ার দরকার ছিল, তুমি দাও নাই। কোনো একটা জায়গাতে প্যারেনথেসিস দেওয়ার দরকার ছিল বা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল, তুমি সেটা দাও নাই। সো এই ভুলগুলোকে বলা হয় ব্যাকরণগত ভুল। অ্যান্ড এখানে মনে রাখবা যে এই ভুলগুলো আসলে তোমার ওই যে ডিবাগ করার সময় কম্পাইলার আর ইন্টারপ্রেটার তোমাকে দেখায় দেয় যে এখানে এখানে ভুল আছে। তার মানে অনুবাদক প্রোগ্রাম তোমাকে বলে দেয় যে এখানে এখানে ভুল আছে। তার মানে অনুবাদক প্রোগ্রাম আমাদের কোন ভুলগুলা দেখায় বলো তো? অনুবাদক প্রোগ্রাম আমাদের কোন ভুলগুলা দেখায়? অনুবাদক প্রোগ্রাম আমাদের যেই ভুলগুলা দেখায় সেই ভুলগুলো হচ্ছে সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল। আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে রান টাইম এরর। ঠিক আছে, রান টাইম এরর। কি ভুল? রান টাইম এরর। রান টাইম ভুল। রান টাইম ভুল হচ্ছে, মনে করো তুমি একটা জায়গাতে পূর্ণ সংখ্যা দেওয়ার কথা ছিল, টাইপ, এগুলো টাইপ কাস্টিং আরো ভালো করে পড়বো পরবর্তীতে। সো পূর্ণ সংখ্যা দেওয়ার কথা ছিল, তুমি পূর্ণ সংখ্যা না দিয়ে সেখানে দিয়েছো ভগ্নাংশ। মনে করো একটা জায়গা, এটা হচ্ছে এরকম, চিন্তা করতে পারো যে কেমন এক্সাম্পলটা দেই। মনে করো ছোট্ট একটা শপিং মল, ওখানে 500 মানুষের ক্যাপাসিটি, ওখানে তুমি 10,000 মানুষ ভরে দিছো, তখন যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে রান টাইম এরর। মানে তোমার প্রোগ্রামটা এমনভাবে তুমি তৈরি করছো যে 500 মানুষ জায়গা নেবে সেখানে, বাট সামহাও কোনো একটা মিসম্যাচের কারণে সেখানে 10,000 মানুষ চলে আসছে, তখন যে প্রোগ্রামটা দেখা দেবে যে মেমোরি তোমার হচ্ছে বেশি খরচ হয়ে যাবে, মেমোরি লোড হয়ে যাবে বা মেমোরি হচ্ছে ফুল হয়ে যাবে, এটাকে বলা হয় রান টাইম এরর। বা তোমার রান করার সময় প্রোগ্রাম চলাকালীন এই ভুলটা দেখা দিবে, আগে কিন্তু এই ভুলটা দেখা দিবে না। তোমার হচ্ছে যখন কম্পাইল করবো আমরা, মানে যখন মেশিন ভাষায় রূপান্তর করবো, তখন কিন্তু এই ভুলটা দেখা দিবে না, কারণ এটা প্রোগ্রামটা চলার সময় ভুলটা দেখাবে, তাই না? মনে করো যে তুমি একটা শপিং মল বানাইছো যেখানে 500 মানুষের ক্যাপাসিটি, এটা যখন তুমি দেখবা যে সবকিছু ঠিকঠাক বানাইছো কিনা, তখন কিন্তু এই ভুলটা দেখা দিবে না। ভুলটা দেখা দিবে কখন? যখন তুমি রান করতে 10,000 মানুষ ঢুকে পড়ছে, তখন ভুলটা দেখা দিবে। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয় রান টাইম এরর। যেটা কখন দেখা দিবে? ডিবাগ, তোমার হচ্ছে কম্পাইল করার সময় দেখা দিবে না। কম্পাইল মানে কি? কম্পাইল মানে হচ্ছে যে অনুবাদ করা, অনুবাদ করার সময় এটা দেখা দিবে না। মেশিন ভাষায় তুমি কম্পাইল করতে পারবা, রূপান্তর করতে পারবা, অনুবাদক প্রোগ্রাম মেশিন ভাষায় রূপান্তর করতে পারবে, কিন্তু কিন্তু তোমার কিন্তু এটা যখন রান করবা তখন এই ভুলটা দেখাবে। এই কারণে এটাকে বলে রান টাইম এরর। আর এই সিনট্যাক্স ভুলগুলা কখন দেখাবে তোমাকে? কম্পাইল করার সময়। কম্পাইল মানে কি? কম্পাইল মানে কি? কম্পাইল মানে হচ্ছে তুমি যে অনুবাদক প্রোগ্রামে অনুবাদ করতেছো মেশিন ভাষায়, সেই অনুবাদক প্রোগ্রামের সময় তোমাকে ভুলগুলা দেখাবে অনুবাদক প্রোগ্রাম, যে এখানে এখানে ভুল আছে। তার মানে প্রত্যেকটা ডেফিনিশন লিখতে পারবা যে একটা প্রোগ্রাম লেখার সময় ডেটাগত যে ভুল তাকে বলা হয় ডেটা এরর। তারপর লজিক্যাল যে ভুল তাকে বলা হয় লজিক্যাল এরর।
ব্যাকরণগত যে ভুল তাকে বলা হয় সিনট্যাক্স এরর, এবং প্রোগ্রাম চলাকালীন যে ভুলটা তৈরি হতে পারে সেটাকে বলা হয় রান টাইম এরর। যদি খ নাম্বারে আসে আরো ডিটেলস এক্সপ্লেনেশন তুমি বলতে পারবা জাস্ট ওই শপিং কমপ্লেক্সের এক্সাম্পলটা মাথায় আনলেই। ওকে, ডান। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ইতিহাস। ওকে, এটা আসলে খুবই বেসিক পার্ট, এন্ড এখান থেকে কিছু এমসিকিউ আসে আর এর বেশি কিছু আসে না, সালটালও মনে রাখতে হবে না, ঠিক আছে? সো এই জায়গাতে আমাদেরকে প্রোগ্রামিং কিভাবে তৈরি হচ্ছিল ধাপে ধাপে সেগুলো একটু জানতে হবে। ওকে, একদিনে তো আর আজকের প্রোগ্রামিং তৈরি হয় নাই। সো প্রোগ্রামিংটা আসলে চলা শুরু করছে 1945 থেকে, অ্যাডা লাভলেস নামে একজনের রূপান্তর করছে, মানে তৈরি করছে প্রোগ্রামিং ভাষাটা, ঠিক আছে? সো যেহেতু মেয়ে মানুষ তৈরি করছে, প্রোগ্রামিং ভাষা একটু কঠিন হবে, এটা আসলে পুরাতন যুগ হয়ে গেছে, সবাই এটা জানো, ঠিক আছে? সো এই জায়গাতে প্রত্যেকটা ডেকেটে তোমার হচ্ছে 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, ওই ডেকেটগুলোতে আমাদের যে প্রোগ্রামিং ভাষাটা তৈরি হয়েছে ওই অনুযায়ী আমি একটা জেনারেশন দিয়েছি। যেমন 1950 থেকে 60-এর মধ্যে যে ভাষাগুলো তৈরি হয়েছে ওগুলোকে বলতেছি আমরা প্রথম প্রজন্মের ভাষা। তারপর 60 থেকে 70-এর মধ্যে যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে বলতে দ্বিতীয় প্রজন্মের ভাষা, অনেকটা জেন জি, মিলেনিয়ার, এইরকম টাইপের, রাইট? সো তোমাদের এই সালের ভিত্তিতে আমরা ভাগ করছি যে কবে এই প্রোগ্রামিং ভাষাটা উদ্ভব হয়েছে, যেগুলা 70 থেকে 80 দশকের সৃষ্টি হয়েছে সেগুলোকে বলি তৃতীয় প্রজন্ম ভাষা বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা এটাকে সংক্ষেপে এরকম বলে 3GL, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, এর সাথে দেখো সাবস্ক্রিপ্টে ব্র্যাকেটে একটা নাম লিখে রাখছি যে উচ্চ স্তরের ভাষা, এটা আমরা একটু পরে পড়বো। তার মানে টাইম লাইনের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি বিভিন্ন স্তরে, প্রথম স্তরের ভাষা, প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, ঠিক আছে? এরকম টাইম লাইনের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি যে কখন এটা আবিষ্কার হয়েছে। অবশ্যই অবভিয়াস কথাবার্তা, যেহেতু কম্পিউটার যেহেতু মেশিনের ভাষা বুঝে, অর্থাৎ 0 আর 1 বোঝে, তার মানে কম্পিউটারের ভাষায় লেখা যে প্রোগ্রাম, 0 আর 1-এ লেখা যে প্রোগ্রাম, সেটা অবশ্যই কি ভাষা বলতো? অবশ্যই এটা হবে হচ্ছে মেশিন ভাষা। তার মানে সবার প্রথমে যে ভাষাটা উদ্ভব হয়েছে তার নাম কি? মেশিন ভাষা। এই মেশিন ভাষা কি দিয়ে তৈরি বলতো? মেশিন ভাষা অবশ্যই 0 আর 1 দিয়ে লিখতে হবে। মনে করো তুমি একটা যোগ করার জন্য একটা ইনস্ট্রাকশন দিচ্ছ, এটাও 0 0 0 0 1 0 1 0 1 0 এরকম কিছু একটা 0 আর 1 দিয়ে তোমাকে নির্দেশনাটা দিতে হবে। এটা হচ্ছে মেশিন ভাষার একটা বৈশিষ্ট্য। যেহেতু সবার শুরুতে মেশিন ভাষা দিয়ে শুরু হবে অবশ্যই, কারণ কম্পিউটার তো মেশিন ভাষাই বোঝে, 0 আর 1ই তো বোঝে। সো ওই 0 আর 1 দিয়ে লেখা যে প্রোগ্রাম তাকে বলা হয় মেশিন ভাষা। তার পরবর্তীতে আরো ভাষা আসছে, যেমন দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা, যেটা 60-এর দশকে আসছে। সো একটু মনে রাখতে হবে যে প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মে আসে হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্মে হচ্ছে উচ্চ স্তরের ভাষা, এগুলোকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষাগুলো কি কি? উচ্চ স্তরের ভাষাগুলো আমি একটু লিখে দিচ্ছি পাশে। উচ্চ স্তরের ভাষা হচ্ছে আমরা যেগুলো আজকে শিখি নর্মালি, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা, যেমন সি আছে, C++ আছে, তারপর পাইথন আছে, এগুলাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। আর চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা। এটার এক্সাম্পলটা আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে যে SQL, এটাকে বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা। বা ডাটাবেজের জন্য যে তোমার ডাটাবেজের জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় সেগুলো হয় তোমার চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা। তার মানে কি মনে রাখতে হয় এখান থেকে? যে প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মের এই ভাষাটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্ম হচ্ছে সি, পাইথন, এগুলোকে বলা হয় থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। তারপর চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে? বাংলা সাবস্ক্রিপ্টের নামগুলো একটু মনে রাখতে হবে এবং এক্সাম্পলটা মাস্ট। যে তৃতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা, তার মানে সি একটা উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে? এখন এই যে উচ্চস্তর নিম্নস্তর এগুলো এখন একটু পড়বো, ঠিক আছে? তার মানে একটা প্রোগ্রামিং ভাষা কেমন বা তার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম, এর উপর ভিত্তি করে আমরা কিছু স্তরে ভাগ করতে পারি। যেমন নিম্ন স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা এবং অতি উচ্চ স্তরের ভাষা। ওকে, তার মানে আমরা একটু আগে দেখে আসছি উচ্চ স্তরের ভাষাটা আসলে কি? থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর অতি উচ্চ স্তরের ভাষাটা কি? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ দেখে আসছি। মিড লেভেল ল্যাঙ্গুয়েজের কোনো এক্সাম্পল আগের পেজে দেখে আসি নাই। সো মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য হিসেবের বাইরে। ওকে, আর নিম্ন স্তরের ভাষার মধ্যে প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ দুইটাই পড়ে। ওকে, মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, যেটা প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং দ্বিতীয় জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এই দুইটাই আসলে তোমার নিম্ন স্তরের ভাষার মধ্যে পড়ে। ওকে, ঠিক আছে? তার মানে একটু এমসিকিউ আসবে এই দুইটা পেজ থেকে, সো একটু মনে রাখতে হবে এই জিনিসটা যে তোমার প্রথম স্তরের ভাষা কোনটা, নিম্ন স্তরের ভাষা কোনটা। নিম্ন স্তরের ভাষা হচ্ছে মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা, এই দুটোকে বলে নিম্ন স্তরের ভাষা। এটা কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে নিম্ন স্তর, যে মানে এটাই যে একদম নিকৃষ্ট স্তর, এটা কেমনে ভাগ করা হয়েছে? যন্ত্র নির্ভরতা, আমরা একটু পরে পড়বো। যন্ত্র
নির্ভরতা, এই যন্ত্র নির্ভরতার বেস করে আমরা নিম্ন স্তরের ভাষা বলতেছি প্রথম দুইটা জেনারেশনকে। তারপর তৃতীয় জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা আমাদের উচ্চ স্তরের ভাষা, এবং চতুর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এটা আমরা পড়তেছি না, এটা আমাদের জন্য হিসাবের বাইরে। নিম্ন স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা। নিম্ন স্তরের মধ্যেই প্রথম জেনারেশন আর দ্বিতীয় জেনারেশন চলে আসছে, তারপর তোমার উচ্চ স্তরের ভাষার মধ্যে চলে আসবে তোমার থার্ড জেনারেশন, এবং অতি উচ্চ স্তরের ভাষার মধ্যে চলে আসছে তোমার কি ফোর্থ জেনারেশন। ওকে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো একটু এক্সাম্পলগুলো মনে রাখবা যে উচ্চ স্তরের ভাষার মধ্যে সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পাইথন, অ্যালগোল, ভিজুয়াল বেসিক সবগুলো উচ্চ স্তরের ভাষা। আর অতি উচ্চ স্তরের ভাষার মধ্যে এসকিউএল, ম্যাথল্যাব, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো এক্সাম্পল অনেক অনেক ইম্পর্টেন্ট, যে এসকিউএল, ম্যাথল্যাব। এখন আমরা একটা একটা করে ইন ডিটেলস পড়বো, মানে যে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চ স্তরের ভাষা এবং অতি উচ্চ স্তরের ভাষা, এগুলো একটু ইন ডিটেলস পড়বো। তাহলে প্রথমেই পড়বো আমরা মেশিন ভাষা। বলো তো এটা কোন জেনারেশন ল্যাঙ্গুয়েজ? একদম প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তার মানে একদম প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে সৃষ্টি হয়েছে। বলো তো এটা নিম্ন স্তরের ভাষা নাকি উচ্চ স্তরের ভাষা? এটা নিম্ন স্তরের ভাষা। আমরা কিন্তু দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছিলাম, একটা হচ্ছে সময়ের বেসিসে, আরেকটা হচ্ছে তার ক্যাপাবিলিটির উপরে। সময়ের বেসিসে এটা প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এবং ক্যাপাবিলিটির ভিতরে এটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। ওকে, ঠিক আছে, ডান। এখন মেশিন ভাষা আসলে কি? মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের ভাষা, অর্থাৎ কম্পিউটার যে ভাষা বলছে ওই ভাষায় লেখা যে প্রোগ্রাম তাকে বলা হয় মেশিন ভাষা। মানে 0 আর 1 এ লেখা যে প্রোগ্রাম তাকে বলা হয় মেশিন ভাষা। এখন বলো, কম্পিউটার চাইনিজ ভাষা বোঝে, এখন তুমিও চাইনিজ ভাষা বুঝো। আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলি, সুবিধা অসুবিধাগুলো পড়ে ফেলি। তার মানে দুইজনই একই ভাষা যায়নি, আমাদের কমিউনিকেশনটা কি ফাস্টার হবে না? ফাস্টার হবে, অনেক স্পিডে হবে, সরাসরি যোগাযোগ সম্ভব আমাদের মাঝে, তাই না? তার মানে বৈশিষ্ট্যগুলো কি কি? তুমি কি লিখবা মেশিন ভাষার বৈশিষ্ট্য? তার মানে এখানে 0 আর 1 দিয়ে তোমাকে প্রোগ্রাম লিখতে হয়। তার মানে 0 আর 1 দিয়ে তোমাকে সকল কিছু নির্দেশ তোমাকে দিতে হবে। তার মানে 0 আর 1 দিয়ে তোমাকে প্রোগ্রামটা লিখতে হয় বা নির্দেশগুলো লিখতে হয়, ঠিক আছে? তারপর তুমি কি বলতে পারবা? সরাসরি যোগাযোগ, কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ হয়। সরাসরি যোগাযোগ, সরাসরি যোগাযোগ, সরাসরি তোমার যোগাযোগটা হয়। এটা কি ভালো দিক নাকি খারাপ দিক? অবশ্যই সরাসরি যোগাযোগ হওয়া ভালো দিক। থার্ড পার্সন থাকলে তো প্রাইভেসির সমস্যা, তাই না? সো সরাসরি যোগাযোগটা তোমার জন্য ভালো দিক। তাহলে সরাসরি যোগাযোগ করা গেলে এটা কি ফাস্টার হবে না? অনুবাদক করার দরকারই হচ্ছে না, অনুবাদক করার কোনো দরকারই হচ্ছে না। তার মানে এটা কি বলতো? এটা তুলনামূলক ফাস্টার। তার মানে এটা কি তোমার তাড়াতাড়ি কাজটা করবে, রাইট? তোমার তাড়াতাড়ি তোমার কাজটা করবে, বা তাড়াতাড়ি এই জিনিসটা তোমার এক্সিকিউট হবে, তাড়াতাড়ি এক্সিকিউট হবে, তাড়াতাড়ি তোমার প্রোগ্রামটা এক্সিকিউট হবে। কারণ এটা কি ফাস্টার, সরাসরি কমিউনিকেশন হচ্ছে, ডিরেক্ট 0 আর 1 বাইনারিতে কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে? নাইস। তার মানে চোখটা অফ করে তুমি 3টা বৈশিষ্ট্য লিখে ফেলতে পারবা। সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা, যেটা হচ্ছে সবচেয়ে কষ্টের, মানে খারাপ দিকগুলো, এগুলো তো ভালো দিক, এগুলো তো ভালো দিক, মানে এই দুইটা তো ভালো দিক, তাই তো? এই দুইটা তো ভালো দিক, ভালো দিক। খারাপ দিকগুলা কি? খারাপ দিকগুলো হচ্ছে 0 আর 1 দিয়ে লেখাটা কি কঠিন না? বলো তো সহজ? 0 আর 1 দিয়ে লেখা কঠিন, 0 আর 1 দিয়ে লেখা কঠিন। কারণ 0 আর 1 দিয়ে তুমি কেমনে একটা একটা নির্দেশ দিবা? মনে করো যোগ করার জন্য একটা নির্দেশ হলো 0 0 0 0 1 0, এটা কেমনে তুমি মনে রাখবা? বারবার বই খুলে 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 তোমাকে প্রোগ্রামটা লিখতে হবে। সো প্রোগ্রামটা লেখা কঠিন, প্রোগ্রামে ভুলগুলা খোঁজা কঠিন। তার মানে ডিবাগ করা কঠিন, তাই না? ডিবাগ করা কঠিন। তার মানে এগুলো তোমার খারাপ দিক। আরেকটা খারাপ হচ্ছে যন্ত্র নির্ভর ভাষা। বলছিলাম যেটা বলবো, এই যে দেখো, যন্ত্র নির্ভর ভাষা। এটা মানে কি? যন্ত্র নির্ভর ভাষা মানে হচ্ছে এক যন্ত্রে লেখা প্রোগ্রাম অন্য যন্ত্রে কাজ করে না। কি একটা অবস্থা! একটা যন্ত্রে একটা প্রোগ্রাম লেখছো, অন্য একটা যন্ত্রে এটা কাজ করবে না। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু এই বৈশিষ্ট্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটার উপর ভিত্তি করে কিন্তু এটাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়েছে। কারণ নিম্ন স্তরের ভাষা যেগুলো, সেগুলো যন্ত্র নির্ভর বলেই সেটাকে বলছে নিম্ন স্তরের। তার মানে এই বৈশিষ্ট্যগুলো কি ভালো দিক নাকি খারাপ দিক? এই বৈশিষ্ট্যগুলো খারাপ দিক। তাহলে তোমাকে যদি বলে যে একটা মেশিন ভাষার সুবিধা অসুবিধা লেখো, চোখ অফ করে লিখতে পারবে না। সুবিধা কি? সরাসরি যোগাযোগ হচ্ছে, সময় একদম কম লাগতেছে, মেমোরি খরচ একদম কম লাগতেছে, মেমোরি প্রয়োজনীয় হচ্ছে না, তাই না? একদম কম, একদম অল্প। কারণ কি তোমার তো এই জায়গাতে কোডটাকে স্টোর করতে হচ্ছে না, তারপর এটাকে আবার কম্পাইল করা লাগতেছে না, মানে অনুবাদক করা লাগতেছে না। সো মেমোরির হিসাব কিতাবে এখানে সবচেয়ে অল্প। তোমরা তুমি বৈশিষ্ট্যটা থেকেই সুবিধাগুলো 3টা লিখতে পারবা, যে সময় কম, সরাসরি যোগাযোগ এবং মেমোরি কম। আমার বলা লাগতেছে না।
আর যে অসুবিধা এগুলাও তুমি চোখ অফ করে এখন লিখতে পারবা। 0 আর 1 দিয়ে লেখা কঠিন, ভুলগুলা লেখা সহজ, মানুষের জন্য সহজ, এটা বোধগম্য না। আর সবচেয়ে বড় দিক, সবচেয়ে খারাপ দিক, এটা হচ্ছে কি বলতো, এটা যন্ত্র নির্ভর ভাষা। সো এই যন্ত্র নির্ভর ওয়ার্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যন্ত্র নির্ভর বলে এটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। আমি স্লাইডটা দিয়ে দিব। সো এই স্লাইডটা পড়লেই না, বইও পড়া লাগবে না, স্লাইডের মধ্যে সবকিছু তোমার কভার হয়ে যাবে, সৃজনশীলের জ্ঞানমূলক অনুধাবন এভরিথিং। তোমরা মেশিন ভাষার সুবিধা অসুবিধা বুঝে গেছো। 0 আর 1 দিয়ে লেখা যাচ্ছিল না, এটা ছিল আমাদের প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজের অসুবিধা। তাহলে এই অসুবিধাগুলো তো আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ আমরা কাটায় উঠবো, তাই না? এটাই তো আমাদের ইভালুয়েশনের মূল লক্ষ্য, সমস্যাগুলো কাটায় ওঠা। তার মানে প্রথম জেনারেশনে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো কমায় আনার চেষ্টাই হয়েছে দ্বিতীয় জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো দ্বিতীয় জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা তৈরি হয়। তার মানে অ্যাসেম্বলি ভাষা এটা কি বলতো, এটা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটা তো আমরা সময়ের ভিত্তিতে ভাগ করলাম, আর তার বৈশিষ্ট্যের ভিত্তিতে এটাকে বলা হয় কি বলতো, নিম্ন স্তরের ভাষা। কারণ এটাও মেশিন নির্ভর, নিম্ন স্তরের ভাষা। এটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা, কারণ কি এটাও মেশিন নির্ভর। তাইলে আমরা অ্যাসেম্বলি ভাষাতে এসে কি সমস্যা কাটায় উঠলাম? আমাদের মেশিন ভাষায় যে সমস্যাটা ছিল, কি সমস্যা ছিল, আমরা নির্দেশগুলো দিতাম বাইনারিতে 0 আর 1। এটা একটা সমস্যা ছিল। 0 আর 1 আমাদের মনে রাখা কঠিন, ভুল খোঁজা কঠিন, ভুল হলে ঠিক করা কঠিন, অনেক লেখা কঠিন, মানুষের বোধগম্য না, এটা একটা সমস্যা ছিল। তো এই সমস্যাগুলো সমাধান করছে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তার মানে অ্যাসেম্বলি ভাষাতে আমরা নির্দেশগুলো এখন আর আমরা 0 আর 1 দিয়ে দিচ্ছি না, আমরা দিচ্ছি হলো ইংরেজি শব্দে। ওকে, আমরা ইংরেজি শব্দে হচ্ছে নির্দেশগুলা দিচ্ছি, শব্দের নির্দেশগুলা দিচ্ছি। এটা যখন বললাম তোমার মনে অনেকগুলা এটা সুবিধা অটোমেটিক চলে আসছে। কিভাবে? মেশিন ভাষায় যেগুলো অসুবিধা ছিল এগুলো এখন এখানে সুবিধা। যেহেতু ইংরেজি ভাষায় নির্দেশগুলো দিচ্ছি, এটা তুলনামূলক বোধগম্য, এখানে ভুলগুলা সহজে ডিবাগ করা যায় বা ঠিক করা যায়। এখানে এটা মানুষের সহজে বোধগম্য, বা এটা লেখা সহজ এই ভাষায় প্রোগ্রামটা। তার মানে কয়েকটা সুবিধা তুড়ি দিয়ে তুমি সলভ করে ফেলতে পারবা। এখন যখনই এখানে অনুবাদক প্রোগ্রাম লাগবে, বা যখনই এটা অন্য কোনো ভাষায় নিয়ে আসছি প্রোগ্রামটা, তখনই আমাদের আরেকটা অসুবিধা, নতুন অসুবিধা অ্যারাইজ হয়েছে। কি অসুবিধা? যে এখন এটাকে আমাদের অনুবাদ করা লাগবে, অনুবাদ করা লাগবে। অনুবাদ করলে আবার নতুন কয়েকটা অসুবিধা জেনারেট হয়। কি কি জেনারেট হয়? তোমার সময় একটু বেশি লাগে, তাই না? সময় বেশি লাগবে অনুবাদ করার জন্য, সময় বেশি লাগবে না? অবশ্যই লাগবে। তার মানে মেশিন ভাষা থেকে তুলনায় এটা অনুবাদ হইতে বা এক্সিকিউট হইতে সময় একটু বেশি লাগে, রাইট? ওকে, তারপর কি লাগবে বলতো? মেমোরি একটু বেশি লাগবে। মেমোরি একটু বেশি লাগবে, যেহেতু অনুবাদ করতেছে তার মানে মেমোরি একটু বেশি লাগবে। এটা স্টোর রেখে তারপরে এই লেখাটাকে অনুবাদ করতে হবে, মেমোরি একটু বেশি লাগবে। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে, এটাই তো একটা আরেকটা অসুবিধা, এটাই তো একটা অসুবিধা, তাই না? তার মানে আমাদের আরো কয়েকটা খারাপ দিক এখানে জেনারেট হয়েছে। তার মানে চোখ অফ করে যদি তোমাকে বলি যে আসলে তুমি সুবিধা অসুবিধাগুলো কেমনে আলাদা করবা, অনুবাদক প্রোগ্রামে আমরা আর বাইনারি ওয়ার্ড ব্যবহার করতেছি না, মানে 0 আর 1 ব্যবহার করতেছি না, আমরা ইংরেজি শব্দ ব্যবহার করতেছি। তার মানে সুবিধাগুলো কি কি? এটা লেখা সহজ, ভুল খুঁজে বের করা সহজ, মানুষের সহজে বোধগম্য। অসুবিধাগুলো কি? যেহেতু অন্য ভাষায় লিখতেছি, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে এবং সময় বেশি লাগবে যে কারণে, এবং মেমোরি বেশি লাগবে, অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে যন্ত্র নির্ভর, এই কারণে তো সেটা নিম্ন স্তরের ভাষা। তার মানে এক যন্ত্রে লেখা প্রোগ্রাম অন্য যন্ত্রে কাজ করবে না। সবগুলো সুবিধা আমরা কিন্তু লিখতে পারতেছি। তার মানে অ্যাসেম্বলি ভাষাটা কি? অ্যাসেম্বলি ভাষাতে আমরা 0 আর 1 দিয়ে প্রোগ্রামটা লিখি না, 0 আর 1 এর পরিবর্তে আমরা ছোট ছোট ইংরেজি শব্দ বা নেমোনিক ব্যবহার করি। এটার নাম হচ্ছে বিভিন্ন সংকেত বা নেমোনিক। তুমি এটাকে বলতে পারো বিভিন্ন ইংরেজি শব্দ বা নেমোনিক ব্যবহার করি। ইংরেজি শব্দগুলোকেই বলা হয় নেমোনিক। ওকে, তার মানে অ্যাসেম্বলি ভাষাতে আমরা বিভিন্ন শব্দ বা নেমোনিক ব্যবহার করি, যেটা মেশিন ভাষাতে ব্যবহার করি না। তার মানে অ্যাসেম্বলি ভাষাতে আর 0 আর 1 ব্যবহার করি না। তাহলে অসুবিধাগুলো একদম লিখতে পারবো না বলতো? অ্যাসেম্বলি ভাষা সহজে বোঝা যায়, তার মানে এটা এমনি চোখ অফ করে লিখতে পারবা। রচনা করতে সময় শ্রম কম লাগে, এটা এমনিই তুমি লিখতে পারবা। এটা সহজে পরিবর্তন করা যায়, হ্যাঁ তুমি এমনিই লিখতে পারবা। প্রোগ্রামে ত্রুটি বের করে সমাধান করা সহজ, এটা তুমি এমনিই লিখতে পারো। তবে সুবিধাগুলা একদম পানির মতো ক্লিয়ার তোমার কাছে। তার মানে অসুবিধাগুলাকে কি তুমি এমনি লিখতে পারবো, যে যন্ত্র নির্ভর ভাষা, তাই না? এই যে যন্ত্র নির্ভরতা, এটা তো সবচেয়ে বড় অসুবিধা। তারপর সময় কম লাগবে, সময় বেশি লাগবে, এবং অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। মেমোরি বেশি লাগে, এটাও তুমি লিখতে পারো। এখানে 3টা আছে, তুমি চাইলে 4টা লেখো, 5টা লেখো, সমস্যা নেই। সো মেমোরি বেশি লাগে, এটা একটা সমস্যা। মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়, এটা তুমি মেশিন ভাষাতেও লিখতে পারো, কারণ এটা যেহেতু যন্ত্র নির্ভর ভাষা, এক যন্ত্রে লেখার প্রোগ্রাম অন্য যন্ত্রে কাজ করবে না। তার মানে যন্ত্র সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হয়। সুবিধা অসুবিধাগুলো একদম ক্লিয়ার। তার মানে মেশিন ভাষায় আমরা 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লিখছিলাম, অ্যাসেম্বলি ভাষাতে আমরা আরেকটু সহজ করে ফেলছি আমাদের লেখার
ক্ষেত্রটা যেন মানুষের কম মুখস্থ করা লাগে, সেজন্য আমরা ছোট ছোট ইংরেজি শব্দ বা ওয়ার্ড ব্যবহার করা শিখছি। ওকে, সো অ্যাসেম্বলি ভাষাতে তোমাকে এইরকম ভাবে নির্দেশ দিতে হয়। যেমন মনে করো দুইটার সঙ্গে যোগ করবা, তোমাকে লিখতে হয় এরকম যে অ্যাড, তারপর দুইটা নাম্বার, মনে করো যে এ কমা বি। তার মানে সে কি করবে বলতো, এই এ এর মধ্যে যত সংখ্যা আছে, বি এর মধ্যে যত সংখ্যা আছে, এই দুটাকে সে যোগ করবে, যোগ করে তোমাকে আউটপুটটা দেখাবে। তার মানে যোগের জন্য তোমাকে আর এখন একটা বাইনারি সংকেত ব্যবহার করতে হচ্ছে না। মনে করো মেশিন ভাষাতে তুমি এরকম একটা সংকেত দিতে হতো, মনে করো যোগ করার জন্য এরকম কিছু একটা, তারপর তোমাকে দুটা নাম্বার এখানে মনে করো নাম্বার দুগুলোর বাইনারি তোমাকে এখানে মনে করো দিতে হয়তো। সো এটা তোমার মনে করো খুবই কঠিন না, এটা তোমার জন্য খুবই কঠিন এন্ড খুবই প্যারাময়। সো আমরা এই প্যারাটা সরাই আমরা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় রূপান্তর করলাম, যেখানে আমাদের ছোট ছোট ইংরেজি সংকেত বা ন্যামনিক ব্যবহার করা হয়। যেমন যোগ করার জন্য অ্যাড, তারপর বিয়োগ করার জন্য ডিভ, তারপর মাল্টিপ্লিকেশন করার জন্য মাল, আর যোগ করার জন্য তো অ্যাড বললামই। সো এইরকম ছোট ছোট ন্যামনিক ইউজ করা হয়, তোমার ইংরেজি ছোট ছোট ন্যামনিক ইউজ করা হয়। ওকে, এখন এই অ্যাসেম্বলি ভাষা বা যে কোনো প্রোগ্রামিং ভাষার আসলে চারটা অংশ থাকে। শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষা না, যে কোনো প্রোগ্রামিং ভাষারই চারটা অংশ থাকে। একটা হচ্ছে লেভেল, অপকোড, অপারেন্ট, একটা হচ্ছে কমেন্ট। যে কোনো প্রোগ্রামিং ভাষা, আমাদের সি ভাষাতেও এই জিনিসটা আছে। এখন একটা একটা করে জিনিসগুলো দেখি, যে অপকোড কি, অপারেন্ট কি, আর কি তোমার লেভেল কি, আর হচ্ছে কমেন্ট কি। দেখো, যখন তুমি একটা কাজ করতেছো, একটা অপারেশন করতেছো, অপারেশন বলতে কি বোঝায়, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে বলি আমরা অপারেশন, তাই না? তার মানে এই যে যোগ করতেছো, বিয়োগ করতেছো, গুণ করতেছো, ভাগ করতেছো, এটাই কি তোমার মেইন অপারেশনটা না? এটা মেইন অপারেশন। এই অপারেশনটা হচ্ছে কার উপর? এ আর বি এর উপর। তার মানে যার উপর হচ্ছে সে হচ্ছে অপকোড, যার উপর অপারেশন হচ্ছে, এই যে যার উপর অপারেশন হচ্ছে, যার উপর অপারেশন হচ্ছে, অপারেশন হচ্ছে, সে হচ্ছে তোমার কি বলতো, সে হচ্ছে তোমার অপকোড, সে হচ্ছে তোমার অপারেন্ট, সে হচ্ছে তোমার অপারেন্ট, সে হচ্ছে তোমার অপারেন্ট। তার উপর তুমি অপারেশন করতেছো, সে হচ্ছে তোমার অপারেন্ট। এবং যা হচ্ছে তোমার অপারেশন, অপারেশনটাকে আসলে কি, অপারেশনটা আসলে তো এখানে অ্যাড, তাই না? যেটা তোমার অ্যাকচুয়াল অপারেশন, এটাকে বলা হয় অপকোড, এটাকে বলা হয় কি, অপকোড। এইটুকুর কোডকে বলা হয় অপকোড। অপকোডের পূর্ণরূপ কি, অপারেশন কোড। দেখো এই যে নামটা তুমি যখন বলবা পূর্ণরূপটা, তখনই তুমি বুঝে গেছো অপারেশন কোড, তখনই তুমি বুঝে গেছো যে এইটা আসলে অপারেশনটুকু, অপারেশনের মেইন কোডটাটুকু এইটুকু, এবং ওইটুকু হচ্ছে আমার অপারেন্ট। ওই দুটার উপর আমি কাজ করব, ওই দুটার উপর আমি কাজ করব, ওই দুটার উপর আমি কাজ করব। ঠিক আছে, বুঝে গেছো? তার মানে যেই ক্যালকুলেশনটা তুমি করতেছো, যে অপারেশন তুমি করতেছো, সেটাকে বলা হয় অপকোড। যার উপর তুমি করতেছো সেটা হচ্ছে অপারেন্ট। ওকে, আর লেভেল কি, তোমার এটা কত নাম্বার লাইনের প্রোগ্রাম বা কত নাম্বার লাইন, কোন সেকশন, এটাকে বলা হয় লেভেল। মনে করো এখানে এইরকম ভাবে লেভেল লেখা থাকে কিছু, ওকে, এরকম ভাবে কিছু লেভেল লেখা থাকে, তারপর সেমিকোলন থাকে এরকম। আমরা সি ল্যাঙ্গুয়েজে দেখবো এটা দিয়ে মূলত আমরা বোঝাই যে এই লেভেলে আমি কাজটা করতেছি, বা এই লাইনে আমি কাজটা করতেছি, বা এই লাইনটাকে চিনানোর জন্য একটা লেভেল দিয়ে রাখে। মনে করো রোড মার্কের মতো অনেকটা, কোন রোডে তুমি যাইতে চাচ্ছ এটার জন্য তুমি বুঝতে পারো তোমার প্রোগ্রামটা দিয়ে, এটার জন্য আমরা একটা লেভেল লিখে রাখি। লেভেলটা অনেকটা রোড মার্কের মতো, যে আমি এই লাইনে এই কাজটা করছি। সো পরবর্তীতে জন্য তুমি সেটা ইউজ করতে পারো, বুঝতে পারছো? পরবর্তীতে জন্য বুঝতে পারো যে আচ্ছা, তার মানে বান্দরবন যে কাজটা করে আসছিলাম, ওই কাজের মধ্যে চাই এই কাজটা করো। এটা বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় লেভেল ইউজ করা হয়, আমরা ইউজ করব। ঠিক আছে, ইফ গো টু স্টেটমেন্ট যখন আমরা করবো, তখন আমরা এই জিনিসটা ইউজ করবো। তার মানে লেভেল দিয়ে আমরা অনেকটা রোড মার্কের মতো আমরা মার্ক করে রাখি কোন প্রোগ্রামের কোন লাইনে আমরা কি কাজ করছি। আর এটা হচ্ছে কমেন্ট। কমেন্ট আসলে প্রোগ্রামের অংশ না, সেটা তোমার জাস্ট একটা বোঝার জন্য, বা অন্য কেউ যখন তোমার কোডটা পড়বে সেজন্য বুঝতে পারে যে তুমি কি কাজ করছো এখানে, সেটা বোঝার জন্য কমেন্ট ইউজ করা হয়। সো অ্যাসেম্বলি ভাষাতে সেটা হ্যাশ দিয়ে করা হয়। সো হ্যাশ দিয়ে তুমি যেটাই লেখো, ওটা আসলে তোমার প্রোগ্রামের অংশ না, ওইটা আসলে একটা কমেন্ট হিসেবে কাউন্ট হবে। তার মানে কমেন্ট প্রোগ্রামের অংশ না, সেটা লেখা হয় যেন অন্য একজন প্রোগ্রামার যখন কোডটা পড়বে সেজন্য বুঝতে পারে কোন লাইনে কি লেখছো। আচ্ছা, তার মানে মোটামুটি অ্যাসেম্বলি ভাষাটা আমাদের ক্লিয়ার। অ্যাসেম্বলি ভাষা একটা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, নিম্ন স্তরের ভাষা। এখানে আমরা ছোট ছোট ন্যামনিক ওয়ার্ড আমরা ইউজ করি, 0 আর 1 ইউজ করি না, যে কারণে আমাদের প্রোগ্রাম লেখা সহজ, বোঝা সহজ, ভুল খোঁজা সহজ। এগুলো ভালো দিক। খারাপ দিক হচ্ছে সময় বেশি লাগে, অনুবাদক প্রোগ্রাম লাগে, মেমোরি লাগে, তাই না? এবং এটা যন্ত্র নির্ভর। সো এগুলো হচ্ছে মেজর খারাপ দিক। সো এতটুকু বুঝে গেলাম। এবং প্রত্যেকটা ভাষারই, অ্যাসেম্বলি ভাষা থেকে শুরু করে উচ্চস্তরের ভাষা, প্রত্যেকটা ভাষারই 3টা অংশ থাকে। একটা হচ্ছে তোমার 4টা অংশ থাকে, লেভেল, অপকোড, অপারেন্ট এবং হচ্ছে কমেন্ট। সো 4টা জিনিসই আমরা ভালো করে পড়ছি।
অপকোড কি? অপারেশন কোড, যেটা আসলে মেইন অপারেশনটা, আর অপারেন্ট কি? যার উপর কাজ হয়। ওকে, ভেরি গুড। তাইলে আমরা এখন চলে যাব হচ্ছে তৃতীয় স্তরের ভাষা, মানে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা তৃতীয় জেনারেশনের ল্যাঙ্গুয়েজে। এই যে দেখো, তোমরা অনেকেই নাম শুনছো না, অ্যাপোলো 11, যেটা দিয়ে প্রথম চাঁদে গেছে। অনেকে এটার মধ্যে কনফিউশন আছে, মানে এটা নিয়ে এখন অনেক ডিবেট হয়। সো ওই অ্যাপোলো 11-এর যেই তোমার প্রোগ্রামটা ছিল, যেই প্রোগ্রামের উপর বেস করে চাঁদে গেছে তোমার স্পেসটা, তোমার স্পেস স্টেশনটা বা তোমার রকেটটা, ওই প্রোগ্রামটা লেখা হয়েছিল অ্যাসেম্বলি ভাষায়। এবং দেখো সেটা কত বড় প্রোগ্রাম ছিল, একজন মানুষের সমান। এবং এটা আসলে খুবই অবাক করার মতো, এই পুরো প্রোগ্রামটা মাত্র 2 কিলোবাইটের একটা র্যামের মধ্যে কাজ হয়েছিল। এবং পুরো যে রমটা ছিল, মানে পুরো মেমোরিটা, এটা ছিল 36 কিলোবাইটের। আমরা বর্তমানে র্যাম, আমাদের মোবাইলে 8 জিবির 16 জিবি র্যাম, অনেকের মোবাইলে 32 জিবি র্যামও আছে, কম্পিউটারে 32 জিবি 64 জিবি র্যাম, আর মেমোরি এটা তো আনলিমিটেড বর্তমানে, 1 টেরাবাইট, তারপর 512 জিবি, আরও অনেক বড় বড় মেমোরি আমাদের। বাট যেই কম্পিউটারটা দিয়ে তোমার চাঁদ পর্যন্ত ক্যালকুলেশন করে গেছে, সেটা র্যাম ইউজ করছে মাত্র 2 কিলোবাইট। 2 কিলোবাইট, বুঝতে পারছো কতটুকু ছোট? সো এই ছোট মেমোরি দিয়েই তারা চাঁদ পর্যন্ত চলে গেছে, আর আমাদের ডিভাইস দিয়ে কত কমপ্লেক্স ক্যালকুলেশন করা সম্ভব এবার চিন্তা করো। ঠিক আছে, সো যেই অ্যাপোলো 11 মিশনটা ছিল, সেটার কোডটা লেখা হয়েছিল অ্যাসেম্বলি কোডে। যদিও বা অ্যাসেম্বলি কোড অনেকটা কঠিন, এর থেকে আরো সহজ কোড পরবর্তীতে আবিষ্কার হয়েছে, তখন তো আবিষ্কার হয়নি। সো তখন অ্যাসেম্বলি কোডই ছিল হচ্ছে লেটেস্ট কোড, সবচেয়ে আপডেটেড। সো সেটা দিয়ে হচ্ছে চাঁদে যাওয়ার কোডটা লেখা হয়েছিল, অনেক বড় কোড। এর পরবর্তীতে আসে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা কি বলতো, উচ্চ স্তরের ভাষা। মনে আছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়? উচ্চ স্তরের ভাষা বলা হয়। এখান থেকে তোমাকে বেশি কিছু মনে রাখতে হবে না, এটা সুবিধা অনেকটা অ্যাসেম্বলি ভাষার সুবিধার মতোই। ওকে, অ্যাসেম্বলি ভাষার সুবিধাগুলো কি ছিল? সহজে লেখা যায়, সহজে বোঝা যায়, সহজে ভুল খুঁজে বের করা যায়, সবচেয়ে বড় সুবিধা ছিল এগুলা। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে আরেকটা বড় সুবিধা আসবে, সেটা হচ্ছে কি? যন্ত্র নির্ভর না। এটা হচ্ছে একটা বড় সুবিধা। তার মানে এটা যন্ত্র নির্ভর না। কোথায় লিখছি বলতো? যন্ত্র নির্ভর না। এই যে যন্ত্র নির্ভর না, 3 নাম্বার লাইনটা, এটা খুবই মনোযোগ। বাকিগুলো তুমি আমি লিখতে পারবা, সহজে লেখা যায়, সহজে ভুল খুঁজে বের করা যায়। তোমার হচ্ছে যন্ত্র নির্ভর না, এবং এক মডেলের জন্য লেখা প্রোগ্রাম অন্য মডেলেও কাজ করা যায়। এটাই তো যন্ত্র নির্ভরতার মেইন বৈশিষ্ট্য। তার মানে সুবিধার ক্ষেত্রে নতুন আরেকটা সুবিধা অ্যাড হয়েছে অ্যাসেম্বলি ভাষার সাথে, যেটা সহজে লেখা যায়, সহজে বোঝা যায়, সহজে ভুল খুঁজে বের করা যায়, সাথে যন্ত্র নির্ভর না। সহজে এক মেশিনের জন্য লেখা প্রোগ্রাম অন্য মেশিনে ইউজ করা যায়। প্রোগ্রাম লেখার জন্য মেশিন সম্পর্কে ধারণা রাখতে হয় না, যেহেতু এটা যন্ত্র নির্ভর না। আর অসুবিধাগুলোর মধ্যে এটার অসুবিধাও অ্যাসেম্বলি ভাষার অসুবিধার মতো, যেখানে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। যেহেতু অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, সময় বেশি লাগবে, মেমোরি বেশি লাগবে। এগুলো হচ্ছে তোমার এটার কি বলতো, এই যে মেমোরি বেশি প্রয়োজন হয়, তারপর তুলনামূলক ধীর হয়, সময় বেশি লাগে, অনুবাদ করে বুঝিয়ে দিতে হয়। ওকে, আর সবচেয়ে বড় অসুবিধা, সরাসরি যোগাযোগ করা সম্ভব না। তার মানে প্রত্যেকটা সুবিধা অসুবিধা আমাদের জন্য একদম পানির মতো ক্লিয়ার। অবশ্যই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা উচ্চস্তরের ভাষা থেকে তোমাকে যেটা মনে রাখতে হবে, এটার এক্সাম্পলগুলো কি ছিল মনে আছে? সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এই সবগুলো হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা উচ্চস্তরের ভাষার এক্সাম্পল। ওকে, ঠিক আছে। তারপর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে বেশি কিছু মনে রাখবা না, জাস্ট মনে রাখবা এটা সুবিধা অসুবিধা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মতোই, একদম সিমিলার। এখান থেকে মনে রাখবা যে ডাটাবেজের যে প্রোগ্রামিংগুলো না, এসকিউএল, ম্যাথল্যাব, এগুলো হচ্ছে তোমার ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা। সো এই এক্সাম্পলগুলো মনে রাখবা, এসকিউএল এবং ম্যাথল্যাব। ওকে, সো এমসিকিউ এর জন্য আমাদের যে প্রথম স্লাইডটা, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। বাকিগুলো ছিল ক আর খ নাম্বারের জন্য। প্রথম স্লাইডটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে প্রথম জেনারেশন, ফার্স্ট জেনারেশন, এটা ছিল আমাদেরকে নিম্ন স্তরের ভাষা, মানে মেশিন ভাষা, সেটার এক্সাম্পল তো মেশিন ভাষায়। দ্বিতীয় জেনারেশন বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাও নিম্ন স্তরের ভাষা, এটার এক্সাম্পল কি? অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা উচ্চ স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা না, কিন্তু এটা উচ্চ স্তরের ভাষা। এক্সাম্পল কি? সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলা। আর চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে আমাদের এসকিউএল এবং ম্যাথল্যাব। সো এক্সাম্পলগুলো মনে রাখবা, তাইলেই হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষার সুবিধা কি অসুবিধা কি প্রত্যেকটা জিনিস আমরা জানি। প্রত্যেকটা জিনিস আমাদের পানির মতো ক্লিয়ার, এখন আমরা কয়েকটা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে একটু জানবো। আগেকার দিনে পরীক্ষাগুলোতে এই পার্থক্যগুলো আসতো, যে সি, সি প্লাস প্লাস পার্থক্য লেখো। এখন যদিও বা নতুন বই এগুলা নাই, সো আসে না, বাট আমরা একটু পড়ে রাখি। ঠিক আছে, সো আমরা শিখবো হচ্ছে সি ভাষাটা, এই যে সি ভাষাটাই শিখবো। সো এই সি ভাষাটা এবং সি প্লাস ভাষার মধ্যে পার্থক্য কি, এটা একটু বুঝি। সো একটু মনে রাখি এই জিনিসটা, যদিও আমরা একদম ডিটেলসে পড়বো না, জাস্ট একটু মনে রাখবা।
এই সি ভাষাটা হচ্ছে ড্যানিশ রিচি। রিচি নামে একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে এটা আবিষ্কার করছেন। ড্যানিশ রিচি নামটা একটু মনে রাখতে হবে। ড্যানিশ রিচি নামের বিজ্ঞানী, তিনি হচ্ছে আবিষ্কার করছে, একটু নামটা মনে রাখতে হবে। ওকে, তুমি আমি আর ড্যানিশ, যে গানটা শুনছো না, ওই রকম। সো ড্যানিশ রিচি নামে একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে এটা আবিষ্কার করছে। ওকে, এখন এই সি প্লাস প্লাস আর সি এর মধ্যে পার্থক্যটা কি? এই সি হচ্ছে একটা স্ট্রাকচার্ড ভাষা, ঠিক আছে? স্ট্রাকচার্ড ভাষা। এখন স্ট্রাকচার্ড ভাষা মানে কি? আমরা ইন ডিটেলস যাব না, ইন ডিটেলস পড়বো না, কারণ স্ট্রাকচার আমাদের সিলেবাসে নাই। সি ভাষাকে বলা হয় একটা স্ট্রাকচার্ড ভাষা, আর সি প্লাস প্লাস ভাষাকে বলা হয় একটা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সংক্ষেপে বলা হয় ওওপি, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট ওরিয়েন্টেডের যে বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড তোমার এটা মডার্ন প্রোগ্রামিং এ অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? এই সিটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হচ্ছে মেইন পার্থক্য। তোমার সিটা হচ্ছে স্ট্রাকচার্ড ভাষা, সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এটা হচ্ছে মেইন পার্থক্য। সো অবজেক্ট ওরিয়েন্টেড কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো হচ্ছে পলিমরফিজম, ইনহেরিটেন্স এবং এনক্যাপসুলেশন। সো এই বৈশিষ্ট্যগুলোর নামটা একটু মনে রাখো, যদিও বা লাগবে না। পলিমরফিজম, তারপর হচ্ছে এনক্যাপসুলেশন, তারপর হচ্ছে ইনহেরিটেন্স, বাবার থেকে ছেলে যেরকম বংশধর ওরকম ইনহেরিটেন্স। ওকে, ঠিক আছে? দুইটাই হচ্ছে উচ্চ স্তরের ভাষা, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা জানি। এখন যদি পার্থক্য আসে কোনো একটা সময়, যে সি এবং সি প্লাসের পার্থক্য, প্রথম পার্থক্য লাগবা, সি হচ্ছে একটা স্ট্রাকচার্ড ভাষা, আর সি প্লাস প্লাসটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড যে বৈশিষ্ট্য, পলিমরফিজম, ইনহেরিটেন্স এবং এনক্যাপসুলেশন, এই বৈশিষ্ট্যগুলো সিতে নেই। এটা আরেকটা পার্থক্য, ঠিক আছে? সো এতটুকু লিখলেই তোমার হয়ে যাবে, আরেকটা বৈশিষ্ট্য মনে রাখো, সি হচ্ছে একটা কেস সেন্সিটিভ, ঠিক আছে? কেস সেন্সিটিভ, তার মানে এখানে ছোট হাতে লেখা প্রোগ্রাম আর বড় হাতে লেখা প্রোগ্রাম দুটো ডিফারেন্ট কিছু মিন করে। ছোট হাতে একটা এলএক্স আর বড় হাতে একটা এলএক্স, দুটো ডিফারেন্ট জিনিস মিন করে। এটা হচ্ছে একটা কেস সেন্সিটিভ ভাষার উদাহরণ। কিন্তু HTML যেটা আমরা পড়ছি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কেস সেন্সিটিভ ছিল না। তোমার হচ্ছে একটা ওপেনিং টেক, HTML লেখা যেই কথা, সেখানে HTML লেখা একই কথা ছিল। এটা কিন্তু কেস সেন্সিটিভের বৈশিষ্ট্য না। যদি দুটো ডিফারেন্ট জিনিস হতো, তখন সেটাকে বলা হয় কেস সেন্সিটিভ। অর্থাৎ ডাবল কেসে লেখা মানে আপার কেসে লেখা জিনিস একটা, লোয়ার কেসে জিনিস লেখা আরেকটা মিন করে, ঠিক আছে? সো এটার পার্থক্য যদি আসে, জাস্ট বলবা সি একটা স্ট্রাকচার্ড ভাষা আর সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা, এবং অবজেক্ট ওরিয়েন্টেড যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সি প্লাস প্লাসে আছে, সিতে নাই। এটুকু পার্থক্য লিখতে পারলে এনাফ। বা যদিও বা এই প্রশ্নটা আসবে না, আগেকার দিনে আসতো। ওকে, সি একটি কেস সেন্সিটিভ ভাষা, এটা তো ব্যাখ্যা করলাম আমরা, যে ছোট হাতের লেখা জিনিস আর বড় হাতের লেখা জিনিস এক না, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় কেস সেন্সিটিভ। ওকে, জাভা এটাও হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা মনে রাখবা। জাভাটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং এই জাভাটা ব্যবহার করা কই হয় এটা একটু মনে রাখবা। এই জাভাটা তোমার মোবাইল অ্যাপ্লিকেশনে, তারপর ওয়েব ডেভেলপিংয়ে তোমার হচ্ছে এই জাভাটা ইউজ হয় বেশি। ভিজুয়াল বেসিক, এটা একটু মনে রাখবা যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মাইক্রোসফট যে কোম্পানি, ওই মাইক্রোসফট, এগুলো জাস্ট একটা এমসিকিউ, ছোট এমসিকিউ মনে রাখার জন্য আর কি। মাইক্রোসফট হচ্ছে এই ভিজুয়াল বেসিকটা ইউজ করে। তারপর পাইথন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে লেটেস্ট ফিচার, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড এটা ইউজ হয় অনেক কেসে। তোমার হচ্ছে ডেটা সায়েন্স, ওকে, ডেটা সায়েন্স, তারপর কেউ যদি হচ্ছে এআই পড়তে চাও, তারপর মেশিন লার্নিং পড়তে চাও, তারপর ডিপ লার্নিং পড়তে চাও, এই জিনিসগুলোর জন্য তোমার পাইথনটা খুবই মোস্টলি ইউজড হয়। অ্যান্ড পাইথনই বর্তমানে সবচেয়ে বেশি কাজে ইউজ হয়। পাইথন দিয়ে তুমি ওয়েবসাইটও বানাইতে পারো, অ্যাপও বানাইতে পারো, মানে মাল্টি ডাইভার্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অ্যাপ বানাইতে পারো, ওয়েবসাইট বানাইতে পারো, সার্ভারে ইউজ করতে পারো, ওয়েবসাইটের ব্যাকএন্ড ইউজ করতে পারো, মানে মাল্টি পারপাস একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, মাল্টি পারপাস একটা ল্যাঙ্গুয়েজ।
ওকে, বাট তারপরে পাইথন থেকে সি প্লাস প্লাস মোটামুটি একটু ফাস্টার, যে কারণে গেম তৈরিতে সি প্লাস প্লাস ব্যবহার করা হয়। এটা একটা এমসিকিউ মনে রাখবা, যে গেম তৈরিতে সি প্লাস প্লাস ব্যবহার করা হয়, কারণ সি প্লাস প্লাস একটু ফাস্টার। ওকে, গেম তৈরিতে সি প্লাস প্লাস ব্যবহার করা হয়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই সি ভাষাতে মেমোরিটা, আমরা যে কম্পিউটারের মেমোরিটা অ্যাক্সেস করব, মনে করো একটা ডাটা নিয়ে মেমোরিতে রাখবো, এটা ম্যানুয়ালি করতে হয়। ঠিক আছে, মেমোরিটা ম্যানুয়ালি আমাদের হ্যান্ডেল করতে হয়। কিন্তু সি প্লাস প্লাসে আমাদের যে মেমোরিটা, সেটা আমরা ম্যানুয়ালিও করতে পারি, অটোও করতে পারি। ঠিক আছে, দুই কেসে দুইভাবেই করতে পারি। সো এটা হচ্ছে একটা সি প্লাস প্লাসের সুবিধা। সো সি আর সি প্লাস প্লাসের পার্থক্য তুমি লিখতে পারবা, এবং বাকি যে বৈশিষ্ট্যগুলা এগুলোও তুমি লিখতে পারবা। ঠিক আছে, তাইলে গেম তৈরিতে কেন সি প্লাস প্লাস ব্যবহার করা হয়? কারণ পাইথনে মেমোরি ম্যানেজমেন্টটা ডিরেক্টলি করা যায় না, যেটা সি প্লাস প্লাসে মেমোরি ম্যানেজমেন্টটা তুমি হচ্ছে অটোমেটিকলিও করতে পারবা, চাইলে নিজে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবা, যে কোন ভেরিয়েবলটার জন্য বা কোন প্রোগ্রামটার জন্য, প্রোগ্রামের কোন অংশটার জন্য কতটুকু মেমোরি তুমি দিতে চাও, এটা তুমি ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবা। সো এটা অপটিমাইজেশনের জন্য, ডিভাইস অপটিমাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা প্রোগ্রাম লিখতেছো, কতটুকু মেমোরি কাজ করবে, কতটুকু মেমোরি খায় ফেলবে সে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কারণে গেম তৈরিতে অনেক সময় সি প্লাস প্লাস ব্যবহার করা হয়। কার জন্য? কিসের সুবিধার জন্য? মেমোরি ম্যানেজমেন্টের সুবিধার জন্য এবং ফাস্টার। আরেকটা প্রোগ্রাম লেখার জন্য তুমি কি বৈশিষ্ট্যগুলো ফলো করবা? প্রোগ্রামের জন্য সহজে বোধগম্য হয়, কম মেমোরি যেন ব্যবহার করে, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ফিচার। কম মেমোরি যেন ইউজ করে, কম সময় যেন লাগে, সহজে যেন অন্য কেউ বোঝে, এবং ভুলগুলো যেন সহজে খুঁজে বের করা যায়। এগুলো হচ্ছে একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, একটু মনে রাখবা, একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। সো কয়েকটা এমসিকিউ দেখবা যে বোর্ডে আসে এমসিকিউ প্রত্যেকটা, সবগুলো তোমরা পারতেছো। প্রথম যে ভাষা বলা হয় কোনটিকে বলা হয়? প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় যান্ত্রিক ভাষা, তাই না? যান্ত্রিক ভাষাকে বলা হয় প্রথম প্রজন্মের ভাষা। ওকে, ভেরি নাইস। পরেরটা, কোন ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না? বলো তো কোনটাকে? মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, কারণ সরাসরি যোগাযোগ হচ্ছে। দরকার কি? ডিরেক্টলি তো মেশিন ভাষায় আছে সেটা। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে বলো তো? অবজেক্ট কোড। আমরা যে ভাষায় লিখি সেটাকে বলা হয় সোর্স কোড, এবং মেশিন ভাষায় রূপান্তরিত পরে বলা হয় অবজেক্ট কোড। তারপর এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা যদিও বা অনেক আগে আসছে, মনে হয় 2019-এর দিকে বোর্ডে আসা প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট, যে মেশিন ভাষায় অনুবাদিত হয় কোনটুকু? একটা প্রোগ্রামের তো 4টা অংশ, কোনটুকু হয়? শুধুমাত্র অপারেশন কোডটা, অপ কোডটা, শুধুমাত্র অপ কোড বা অপারেশন কোড। ঠিক আছে, শুধুমাত্র অপ কোড বা অপারেশন কোডটুকু তোমার মেশিন ভাষায় কনভার্ট হয়, শুধুমাত্র অপ কোড বা অপারেশন কোডটুকু তোমার মেশিন ভাষায় কনভার্ট হয়, বাকিটুকু হয় না। ঠিক আছে, এটা মনে রাখবা কিন্তু, কারণ তোমার অপারেশনটা কি সেটাই তোর মেইন এই জায়গাতে ফ্যাক্টরটা। মনে করো 2টা নাম্বার যোগ করতেছো, মনে করো এখানে একটা নাম্বার এতে একটা নাম্বার আছে, বিতে একটা নাম্বার আছে, জিনিসটা কি ইম্পর্টেন্ট? এ আর বি এর মধ্যে তো নাম্বার সেমই আছে, অ্যাড যে করতেছো এই নির্দেশটা বেশি ইম্পর্টেন্ট, তার মানে অপারেশন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, এবং এইটাই মেশিন ভাষায় কনভার্ট হয়, যে কি কাজটা করতে হবে। তুমি যদি এই জায়গাতে ডিভ লেখো, তাইলে দেখো নাম্বার ঠিক আছে, বাট কাজটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এখন কিন্তু ডিভিশন হবে। বুঝতে পারছো? যে কারণে এই যে অপ কোড যেটা অ্যাড, এই অপ কোডটাই আসলে তোমার কি মেশিন ভাষায় কনভার্ট হয়। সো বুঝে গেছো সবাই, এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সো এই ছিল আমাদের প্রথম ক্লাস। আশা করি খুব সুন্দর করে প্রথম ক্লাসে তোমরা প্রোগ্রামিং এর ইতিহাস এবং কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং বিভিন্ন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে একটা আইডিয়া পাইছো। নেক্সট ক্লাস থেকে আমরা মেমোরি ম্যানেজমেন্ট এবং ডিরেক্ট সি ল্যাঙ্গুয়েজে কীভাবে প্রোগ্রাম লিখতে হয় সেই দিকে চলে যাব। অ্যান্ড খুব ভালো করে এই পুরো প্লেলিস্টটাতে আমরা আমাদের যে প্রোগ্রামিং ভাষা অধ্যায়টা একদম পারফেক্টলি শেষ করব। জাস্ট বিশ্বাস থেকে, আমার উপর বিশ্বাস থেকে ক্লাসগুলো করবা, তোমার একদম 0 থেকে প্রো পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। জাস্ট আমার উপর ভরসা রেখে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। সো যারা যারা ক্লাসটা করছো, অবশ্যই ভাইয়ের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে, কমেন্টে একটা জানাবা যে ক্লাসটা কেমন লাগছে। অবশ্যই প্রথম ভিডিওটার জন্য অ্যাটলিস্ট তুমি কমেন্টে জানাও ক্লাসটা তোমার কেমন লাগছে, কতটুকু হেল্প করছে। অ্যান্ড অবশ্যই তোমার কলেজের যে গ্রুপটা আছে, তোমার কলেজের গ্রুপটাতে একটু ভিডিওটা সেন্ড করো, যেন প্লেলিস্টটা এটা ফলো করে। ঠিক আছে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আমি মানে অনলাইনের যত সোর্স আছে সব আমি দেখছি, অ্যান্ড সব আমি রিসার্চ করছি, সব কোন জায়গায় কী কী পড়ানো হচ্ছে সব দেখছি। সো আমি আমার তরফ থেকে বেস্টটা ট্রাই করছি তোমাদের বেস্ট কন্টেন্টটা দেওয়ার জন্য, যেন এটা অনলাইনে অন্য কোনো জায়গা থেকে তুমি না পাও। সো সেটা অবশ্যই গ্র্যাব করো।
অ্যান্ড ভালো করে পড়াশোনা করে ইনশাল্লাহ দেখা হবে দ্বিতীয় ক্লাসে। অ্যান্ড আমরা 12টা লেকচার যেহেতু আসবে, একটা লেকচার আসার পরে 2 থেকে 3 দিন পর আরেকটা লেকচার আসবে, ঠিক আছে? সো আজকে যদি এই লেকচারটা দেখতে থাকো, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দ্বিতীয় লেকচারটা চলে আসবে, ঠিক আছে? সো ভালো থেকো সবাই, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও, আর বাকি যে প্লেলিস্টগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করো। ওকে, টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে।